তাহলে আজকে আমরা প্রথমে প্রশ্ন উত্তর পর্ব করব। সেটা হচ্ছে 30 মিনিটস, মোটামুটি 8টা 9 বাজে, তাহলে 8টা 40 পর্যন্ত এই প্রশ্ন উত্তর পর্ব চলবে। তারপরে আমরা একটু ক্লাস ডিসকাশনের মধ্যে ঢুকবো। তো আজকের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভাব। তো প্রথম বুঝতে হবে ভাব কি। ভাব আর রাশিকে বেশিরভাগ মানুষ এক করে ফেলেন, কিন্তু বেসিক্যালি ভাব আর রাশি এক নয়। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক একটা জমি রয়েছে, তার উপর একটা বাড়ি রয়েছে। এবার এই বাড়িটা বাড়িটার মধ্যে অনেকগুলো ঘর রয়েছে। এই সেই ঘরগুলো হচ্ছে আমাদের এই রাশিগুলো। এবার এই রাশিগুলো অর্থাৎ ঘরগুলো হচ্ছে ফিক্সড। ঘরগুলোর 12টা ঘর আছে, মানে 12টা রাশি। এই ঘরগুলোর কোনো পরিবর্তন করা যাবে না। এইবার হলো গিয়ে একটা ঘরের মধ্যে পড়তে বসানো হয়েছে বাড়ির বাচ্চাকে। তাহলে সেই বাচ্চা বাড়ির একটা ঘরের মধ্যে, সে এই ঘরটার মধ্যে সে পড়তে বসেছে। এবার এই ঘরটার কতটা অংশ নিয়ে এসে পড়বে, সেই জায়গাটা হচ্ছে পড়াশুনোর ভাব। এবার এইটার যে পুরো ঘরটাকে সে ইউটিলাইজ করবে, এরকম নয়। এবার এইখানে যে ঘরের সীমানা, এই সীমানাটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটাকে আমরা জমির সীমানা হিসেবে ইউজ করতে পারি। আমি কয়েকটা কালার করে দিই জমিটাতে। এই পুরো জায়গাটা হচ্ছে একটা জমি। এবার এই জমিগুলো হচ্ছে বিভিন্ন টাইপের জমি। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের জমিগুলো। জমির মধ্যে এগুলো হচ্ছে আল রয়েছে। এবার বলা হলো যে লঙ্কা চাষ করতে হবে এতটা জমিতে। তো দেখা গেল যে যে লোকটা লঙ্কা চাষ করছে, সেই লোকটা এই জায়গাটাকে নিয়ে লঙ্কা চাষ করছে। এই জায়গাটা হচ্ছে তার লঙ্কা চাষের ঘর। তাহলে এইবার এই যে লঙ্কা চাষের ক্ষেত্রটা বিস্তৃত হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে ভাবের ক্যালকুলেশন সিস্টেম, যে কোন জায়গাটা কোন পারপাসে ইউজ করা হচ্ছে। এইবার কথা হচ্ছে, সেটা একটা গোটা রাশি কোনো কোনো সময় হতে পারে, কিন্তু একটা রাশির কিছু অংশ আর একটা রাশির কিছু অংশ নিয়েই সাধারণত ভাবের বিস্তার দেখতে পাওয়া যায়। তাহলে ভাব বিষয়টাকে বোঝবার জন্য প্রথমে লগ্নটাকে বুঝতে হবে। লগ্ন হচ্ছে জন্মের সময় পূর্বের দিকে তাকিয়েছি, তাহলে যে বিন্দুটাকে দেখতে পাবো। এইখানে আবার জন্ম হয়েছে পৃথিবীতে। পৃথিবী হচ্ছে কোন জায়গাটা, মোটামুটি রাশিচক্রের মধ্যিখানটা। এখান থেকে পূর্ব দিকে তাকিয়েছি, পৃথিবী তো ঘুরছে। ফলে পূর্ব দিকে আমি দূরবীন দিয়ে তাকিয়ে থাকলে পরে দূরবীন লাগিয়ে দেখছি, তাহলে আকাশের ওটাকে আমি ঘুরতে দেখবো আস্তে আস্তে। আকাশের যে জায়গাটা সেটা পৃথিবী আস্তে আস্তে ঘুরছে। ফলে আমার যে দৃষ্টিবিন্দুটা, সেটা আস্তে আস্তে ঘুরতে থাকবে। যেমন আপনি এরকম তাকিয়ে আছেন, এরকম দুটো চোখ করে আমার ছবিটা দেখা যাচ্ছে। তাহলে একটু দেখুন, এইখান থেকে আমি দেখছি। বা আরো বেটার হয়, আপনি একটা পেনের মধ্যে, যে পেনের অন্য দিকটাতে ফুটো রয়েছে, সেই ছিদ্রটা দিয়ে আপনি দেখুন কোনো একটা জায়গাকে। ধরুন আমি একটা পেন নিচ্ছি, আমাকে কি দেখা যাচ্ছে? এই হচ্ছে আমার পেনটা, দেখুন এই যে পেনটা আমাকে আশা করি দেখা যাচ্ছে। এবার এর মধ্য দিয়ে আমি দেখব। এবার আমি হচ্ছে কি ঘুরছি, তাহলে দেখুন আমার সামনে দৃশ্যগুলো ঘুরছে। আপনারা যে কেউ দেখতে পাবেন আমার চারপাশে। আমি যদি আকাশের দিকে তাকিয়ে ব্যাপারটা করি, যে আমি দেখছি এবং আমার জায়গাটা ঘুরছে, তাহলে আমার দৃষ্টি ক্ষেত্রটা পরিবর্তন হবে। তাহলে আমার দৃষ্টি ক্ষেত্র এই দিক থেকে শুরু করে এইভাবে আস্তে আস্তে ঘুরতে থাকবে। যখন জন্ম হলো তখন আমি তাকিয়ে আছি যেদিকে, এই জন্ম হলো। এবার আমি তাকিয়ে কি দেখছি, ভিডিও ক্যামেরাটা। আমার যে ভিডিও ক্যামেরাটা রয়েছে, যেটাতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, সেই ভিডিও ক্যামেরাটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে আমি ঘুরছি, এই ঘুরতে গিয়ে হট করে দেখতে পেলাম। তাহলে এই যে দেখতে পেলাম, এই যে বিষয়টা, এটাই হচ্ছে গিয়ে আমার এই রাশিটাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ এই সময় যে জন্মটা হলো, দেখতে পাচ্ছি কোন রাশি, ভিডিও ক্যামেরা রাশি। তাহলে এই সময়টাতে জন্ম যার হলো তার হচ্ছে ভিডিও ক্যামেরা রাশি। এবার আমি আবার একটু ঘুরলাম, ঘুরতে ঘুরতে কি দেখলাম, এই আবার একটা জন্ম হলো। এখন আমি দেখতে পাচ্ছি সুইচ বোর্ড। তাহলে এখনকার রাশিটার নাম হবে কি, সুইচ বোর্ড রাশি। অর্থাৎ পূর্ব দিকে আমার যে নজর, সেটা পরিবর্তিত হচ্ছে
সেই সময় আমার চোখে যে রাশিটা পড়বে, সেই সময় মানে কোন সময়? জন্মের সময়, এক্স্যাক্টলি জন্মের সময় আমার চোখে যে রাশিটা পড়বে সেটাই হচ্ছে আমার জন্ম রাশি। তাহলে রাশির যে ক্ষেত্রটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। প্রত্যেকটা রাশি হচ্ছে 30 ডিগ্রি করে লম্বা। তাহলে সব সময় যে রাশির একই জায়গায় চোখ পড়বে সেটা তো নয়। আমার ল্যাপটপটা একবার এদিকটায় চোখ পড়লো, একবার ওদিকটায় চোখ পড়লো। তাহলে আস্তে আস্তে এই যে ল্যাপটপটা 15 ইঞ্চি লম্বা, তাহলে এপার থেকে ওপার পর্যন্ত আমার দৃষ্টি পড়ছে। তাহলে এই যে দৃষ্টির মুভমেন্ট ঘটছে, তাহলে কখনো এখানে লগ্ন পড়তে পারে, কখনো এখানে লগ্ন পড়তে পারে, কখনো একদম 0 ডিগ্রির কাছাকাছিতে লগ্ন পড়তে পারে, কখনো 30-এর কাছাকাছিতে লগ্ন পড়তে পারে। তাহলে এই যে লগ্ন, এটা কোথায় পড়লো সেটাকে স্থির করতে হবে। ধরে নিচ্ছি আমাদের লগ্ন পড়লো এই বরাবর, যে কোনো একটা বিন্দুতে লগ্ন পড়েছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে লগ্ন। লগ্ন মানে কি? লগ্ন মানে সেই জাতক নিজে, আমার লগ্ন মানে আমি। এবার আমাকে ভাব বিচার করতে হবে। তার আগে বুঝতে হবে যে কেন ভাব বিচার করতে হবে। এইখানে যেখানে চোখটা গিয়ে পড়লো সেটা হচ্ছে একটা বিন্দু। তা আমি কি একটা বিন্দু? না, আমি একটা চওড়া জিনিস। আমার একটা বিস্তার আছে। এইখানে আমি বসে আছি। আমার দুদিকে হাত বাড়ালে কিছু জায়গা দেখুন, ভিডিও ক্যামেরা ছাড়িয়ে গেছে আমার হাত। তাহলে আমার হাতটা লক্ষ্য করুন, এদিকের বইয়ের তাক অব্দি যাচ্ছে না, কিন্তু কত অব্দি যাচ্ছে? লক্ষ্য করুন এখানে কার্ডটা অব্দি যাচ্ছে। তাহলে আমার বিস্তার যেটা, সেটা হচ্ছে কার্ডটা পর্যন্ত। আমার এখানে ফ্লাক্স পর্যন্ত হাত যাচ্ছে, কিন্তু আমার বিস্তার ওই সামনের দরজা পর্যন্ত যাচ্ছে না। তাহলে আমি কত পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারছি? একজন ফুটবল খেলছে একজন লোক, তার পাশ থেকে যখন বলটা যায় তখন সে হাত পা দিয়ে আটকে রাখে, যদি গোলকিপার হয়। তাহলে সে আটকে দিল হাত দিয়ে বল, বা এই হাত দিয়ে বল আটকে দিল। তাহলে এই যে আটকে দিল, এই আটকে দেওয়ার একটা লিমিট আছে। সেই লিমিটের বাইরে বল গেলে আর সে আটকাতে পারবে না। আপনি একজনকে ধরুন একজন আরেকজনকে গুলি করে মারতে চেষ্টা করছে, তাহলে একটা বিন্দুতে তো নয়, এইখান থেকে এই পর্যন্ত যতটা স্পেস, সেখানে গুলি করলেই আঘাত পাবে। তাহলে একটা বিন্দু নয়, বরঞ্চ ভাবটা কিছুটা দূর পর্যন্ত বিস্তৃত। এবার এই ক্ষেত্রে ভাব কিন্তু কন্টিনিউয়াস, মানে একটা ভাব শেষ হতে হতে আর একটা ভাব শুরু হয়ে যায়। মানেটা কিরকম? মানে হচ্ছে এইখান থেকে যে ভাবটা শুরু হলো, এই ভাবটা এদিকে চলতে শেষ হতে হতে আর একটা ভাব এদিক থেকে শুরু হয়ে যায়। তাহলে এটা যদি লগ্ন হয়, আমাদের ভাবের সংখ্যা হচ্ছে 12টা। তাহলে লগ্ন যদি এটা হয় আর এটা, তাহলে দ্বাদশ ভাব মানে 12 নম্বর ভাব। আর এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ভাব, মানে এটা এক, এটা এক, এটা দুই, এইরকম 3 4 5 6 করতে করতে এটা 12। তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে এটা হচ্ছে 12 নম্বর ভাবের মূল বিন্দু বা কেন্দ্র বিন্দু, মাঝখানটা। মাঝখানটা মানে হচ্ছে ধরুন ভ্রু, ভ্রুর কেন্দ্র। এবার এইখানেই ভ্রুর কেন্দ্র, এখানেই তো আমি শেষ হয়ে যাচ্ছি না, এর পরেও তো আমার বিস্তার হয়েছে যে আমি হাত বাড়িয়ে দিচ্ছি। তাহলে এই যে যতটা হাত বাড়াতে পারছি সেইটা হচ্ছে আমার বিস্তার। তাহলে সেইটা হচ্ছে এই যে বেগুনি রঙের হাতটা বাড়িয়ে দিয়েছি এটা। তাহলে এই একটা ভাব শেষ হতে না হতে আর একটা ভাব শুরু হয়ে যায়। এবং মোটামুটি আমাদের ভাব সন্ধি বলা হয় সেই জায়গাটাকে, যেখানে দুটো ভাবের মধ্যে একটা মিশ্রণ ঘটে বা একটা দুটো ভাব একটা আরেকটার সঙ্গে ছেদ করে যায়। তাহলে এই জায়গাটা হচ্ছে ভাব সন্ধি। এবার এই ভাবের বেসিক ব্যাপারটা আপনাদের এইটুকু বোঝা গেলে পরে, তাহলে আমি হিসেবটাকে বোঝাবো। এইটুকু কি বোঝা গেল? কারোর বুঝতে অসুবিধা? না স্যার। ভাবসন্ধি মানে হচ্ছে, ধরুন আমি এখানে বসে আছি আর আমার পাশে বসে আছে মহুয়া। তাহলে আমি আর মহুয়া পাশাপাশি বসে আছি। এবার মাঝখানে হচ্ছে কি একটা বল পড়েছে। এবার ও হাত বাড়িয়েছে, আমিও হাত বাড়িয়েছি, দুজনের হাতের মধ্যেই আছে। এবার দুজনের হাতের মধ্যে যে জায়গাটা আছে, আমিও একটু ঝুঁকে নিয়ে নিতে পারি, আর ও একটু ঝুঁকে নিয়ে নিতে পারে, বা ও হাত বাড়িয়ে নিয়ে নিতে পারে, আমিও নিয়ে নিতে পারি। তাহলে যেখানে দুজনের প্রভাব সমান হলো,
কিন্তু সেই বলটা এসে সোজা আমার মাথায় পড়লো, তো সেটা তো আর ওর মাথায় পড়বে না। কিন্তু যখন মাঝখান দিয়ে বলটা যাচ্ছে, তখন দুজনের মধ্যে কোনো একজন সেটাকে নিতে পারে। তাহলে এই যে মাঝখানের জায়গাটা, যে জায়গাটাতে দুজনেরই দখল রয়েছে, যে জায়গাটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, মানে এক জায়গা শেষ হচ্ছে আর একটা জায়গা শুরু হচ্ছে। ধরুন সমুদ্র, ডাঙা আর জল, যেখানে জলটা শেষ হলো সেখান থেকেই ডাঙাটা শুরু হলো। কিন্তু যেখান থেকে জলটা শেষ হলো তার মধ্যে, সেখান থেকেই কি ঝপ করে পড়লো সমুদ্রটা গভীর সমুদ্র হয়ে গেল? না, একদমই না। অনেকটা দূর পর্যন্ত মানুষ হেঁটে যেতে পারছে, কারণ সেখানে আস্তে আস্তে সমুদ্রটা নিচের দিকে নামছে, আর সেখানে জলের গভীরতা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এরকমই একটার উপরে আর একটা উপরিপাতিত হয়ে রয়েছে। বেশ খানিকটা যাওয়ার পরে ডাঙা প্রায় শেষ, আর সেখানে শুধুই সমুদ্র। এবার বোঝা গেল, এই যে জায়গাটাতে ডাঙা পাচ্ছি, জলও পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে ভাবসন্ধি। এবার কেউ বুঝতে পারলেন বা কারোর অসুবিধা রইল? হ্যাঁ বুঝতে স্যার, বুঝতে পারলে পেরেছি। বলার দরকার নেই, যারা বুঝতে পারেননি তারা শুধু বলুন। সবাই চুপচাপ রয়েছেন, তার মানে মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। এইবার 12টা ভাব রয়েছে একটা রাশির মধ্যে। 12টা ভাব হচ্ছে কিভাবে হিসেব হয়। প্রথমে আমি একটু বিষয়টাকে বলি। 12টা ভাব হিসাবের নিয়ম হচ্ছে, আমাদের একটা বই আছে, সেই বইটার নাম হলো টেবিল অফ অ্যাসেন্ডেন্টস। অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে লগ্ন। নামটা কি তার? তার নাম হচ্ছে লগ্ন কষার ছক। কি? লগ্ন কষার ছক। কষা মানে হচ্ছে কি টাইট দেওয়া নয়, কষা মানে হচ্ছে অঙ্ক করা, অঙ্ক কষে লগ্নটাকে বার করা। তার জন্য একটা ছক আছে, যার নাম হচ্ছে টেবিল অফ অ্যাসেন্ডেন্স। সেই টেবিলে বলে দেওয়া আছে কোথায় কখন কোন লগ্ন হবে। এবার আমরা ক্লাস 8-9-এ ভূগোলে পড়েছি যে, সুমন যারা মিউট করুন, সুমন যারা মিউট করতে হবে। সুমন বাবু শুনতে পাচ্ছেন? তো আমি সবাইকে আনমিউট হওয়ার পারমিশন দিয়ে রেখেছি, কিন্তু এরকম করলে পরে আমাদেরকে পুরো মিউট করে দিতে হবে। আচ্ছা, তো এইবার ঘটনাটা হচ্ছে, আহ, এই যে টেবিল অফ অ্যাসেন্ডেন্স, এইটা একদম বলে দেওয়া রয়েছে যে কোন দিন কোন সময় কোথায় কোন লগ্ন হবে। এতে কোনো সংশয় নেই, কতক্ষণ থাকবে সব বলে দেওয়া থাকে। সেখান থেকে কষতে হয়। তাহলে কি কষতে হবে? ধরুন বলে দেওয়া রয়েছে কলকাতায় এই লগ্ন এই টাইমে শুরু হবে। এবার কলকাতা থেকে খানিকটা দূরে চলে গেলাম বনগাঁ কিংবা ডায়মন্ড হারবার। এইটা কিন্তু বলে দেওয়া নেই যে কলকাতা আর ডায়মন্ড হারবারের টাইম ডিফারেন্স কত। সেটা ভূগোলের ওই অক্ষাংশ দ্রাঘিমাংশের ডিফারেন্স করে 4 মিনিট দিয়ে গুণ করে আমাদের টাইম বার করতে হয়। আর এত ডিগ্রি থেকে এত ডিগ্রির মধ্যে এত পার্থক্য, তাই ঐকিক নিয়ম বা ত্রৈরাশিক দিয়ে বার করা হয় যে ওই সময় কতটা লগ্ন থাকবে। এবার তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘরের মানও দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে দশম ভাব, 10th হাউস। দশম ভাবের যে লগ্ন, সেটাও দিয়ে দেওয়া হয়। তাহলে এই লগ্ন আর 10 নম্বর ঘর, এটা দিয়ে দিলে পরে আমরা বার করতে পারি যে 7 নম্বর ঘর কত আর 4 নম্বর ঘর কত। এবার একটুখানি ছবি আঁকি। ছবিটা এঁকে ফেললাম।
এবার আমার লগ্ন হচ্ছে একটা, এটা হচ্ছে আমার লগ্ন। আজকে এক মহাজ্ঞানী লোকের সঙ্গে তুমুল ঝগড়া হলো, একটু পরে সেটা বলবো, আপনাদের ভালো লাগবে। আর এইটা হচ্ছে দশম ভাব। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বলে দিল যে লগ্ন হচ্ছে 12 কর্কটে 12 ডিগ্রি, 50 নয় 40 মিনিট, আর কিছু ধরে নিলাম, এটা বলে দেওয়া আছে। আর দশম ভাবটাও বলে দেওয়া আছে, এটা হচ্ছে ধরুন 12 ডিগ্রি 40 মিনিটই হওয়া উচিত, কিন্তু কোনো কারণে দেখা গেল এটা হচ্ছে 13 ডিগ্রি 10 মিনিট। এবার প্রত্যেকটা ভাব যদি 30 ডিগ্রি করেই হতো, প্রত্যেকটা ভাব যদি 30 ডিগ্রি করেই হতো, তাহলে এই ডিফারেন্সটা হতো না। ভাবের একটা ডিফারেন্স থাকার কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো। প্রথম হচ্ছে উত্তরায়ণ দক্ষিণায়ন, সূর্যের যে উত্তরায়ণ দক্ষিণায়নের গতি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পৃথিবী সবসময় 66.5 ডিগ্রি কোণ করে ঘোরে। পৃথিবীর যে কক্ষ, সেই কক্ষটা হচ্ছে এরকম। আপনারা ভূগোল বই দেখলে পরেই দেখবেন যে এই রকম রয়েছে কক্ষটা। আর আমাদের যেটা হচ্ছে গিয়ে আহ কক্ষতল, সেই কক্ষতলটা হচ্ছে এরকম। মানে পৃথিবীর যে আহ্নিক গতি, আহ্নিক গতির যে তল, আর পৃথিবীর যেটা বার্ষিক গতির তল, সেই দুটোর মধ্যে একটা কৌণিক ব্যবধান রয়েছে। হুম। একটা হচ্ছে গিয়ে বার্ষিক গতিতে পৃথিবী এই তলটার উপরে মানে এরকম ভাবে এগোচ্ছে, আর আহ্নিক গতিতে পৃথিবী এইরকম ভাবে এগোচ্ছে, ঘুরছে। এগুলো আপনারা যারা ক্লাস 9-10 পড়েছেন তারা সবাই জানেন। পৃথিবী এগিয়ে যাচ্ছে গোল গোল ঘুরতে ঘুরতে, এবার এই যে কোণের ডিফারেন্স, এই যে দুটোর মধ্যে গ্যাপিং, এই গ্যাপিংটা হচ্ছে 66.5 ডিগ্রি। এবার এই 66.5 ডিগ্রি কোণ করে ঘুরছে, উত্তরায়ণ দক্ষিণায়ন হচ্ছে, সূর্যের রেসপেক্টে পৃথিবী এরকম হেলছে, আবার এরকম হেলছে, মানে কক্ষতলটা চেঞ্জ হচ্ছে। এইসবের কারণে সবসময় এই ভাবগুলো চেঞ্জ হয়। তো ভাবগুলো যে চেঞ্জ হয়, তার ফলে কিছুটা ডিগ্রিগত ডিফারেন্স হয়। এখানে একটা জিনিস ইকুয়াল হয় কি, সেটা হচ্ছে আহ কিছু বলবেন, বলুন। জি, ভাব আমাদের রাশির উপর কিভাবে প্রভাব ফেলে, এবং আপনি যে বললেন এই যে 13 ডিগ্রি 13.10, এটা কি, কিভাবে বুঝবো, মানে এটা কোথায় দেওয়া থাকবে? এটা তো আমাদের ওই টেবিল অফ অ্যাসেন্ডেন্সে দেওয়া থাকে, আমি যেটা একটু আগে বললাম, ওইটা দেখলে পরে আমরা বুঝতে পারবো। কিন্তু আপাতত আমরা যে কাজটা করি এখন, সেটা হচ্ছে ল্যাপটপ বা মোবাইল অ্যাপের সাহায্যে দেখে নিই। এবার অনেক সময় আমাদের কাছে ভাবটা থাকে না, তাহলে 10 ডিগ্রিতে 10 নম্বর ঘরের যেটা বিন্দু বা 10 নম্বর ঘরের যেটা পজিশন, সেটা হচ্ছে মেষ রাশির 13 ডিগ্রি 20 মিনিট বিন্দুতে। এর ঠিক সেম হবে উল্টো দিকের 4 নম্বর ঘরটা, এটা হচ্ছে 13 ডিগ্রি 10 মিনিট। আর 7 নম্বর ঘরটাও সেম হবে, মানে 12 ডিগ্রি 40 মিনিট। এইবার যেটা করা হয় সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা, সেটা হচ্ছে 10 নম্বরের মূল বিন্দু থেকে 7 নম্বরের মূল বিন্দু পর্যন্ত জায়গাটা, তার মধ্যে দুজন আছে। একজন কে আছে, একজন রয়েছেন 8 নম্বর, আর একজন কে রয়েছেন, আর একজন রয়েছেন 9 নম্বর। তাহলে এই যে 7-এর মূল বিন্দু আর 8-এর মূল বিন্দু, তার মধ্যে রয়েছে 9, সরি 7-এর মূল বিন্দু আর 10-এর মূল বিন্দু, তার মধ্যে রয়েছে এটা 8, আর এটা হচ্ছে 9। তার মানে এই জায়গাটার 3 ভাগের 1 ভাগ, এই জায়গাটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর এই জায়গাটাও হচ্ছে 3 ভাগের 1 ভাগ। কার 3 ভাগের? এই 7-এর যে মূল বিন্দু, সেখান থেকে 10-এর যে মূল বিন্দু সেই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 8-এর কেন্দ্র, এটা হচ্ছে 9-এর কেন্দ্র, এটা হচ্ছে 10-এর কেন্দ্র, আর এটা 7-এর কেন্দ্র। কেন্দ্র মানে হচ্ছে কপালটা। তাহলে কপালের আমি এদিকেও খানিকটা আছি, এদিকেও খানিকটা আছি, তাই তো? তাহলে কেন্দ্র ওটা হলেও
এই ভাবটার কিন্তু বিস্তার ওটা নয়। ভাবের বিস্তার কত অবধি রয়েছে? ভাবের বিস্তার হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এই জায়গাটা হচ্ছে 7 নম্বর ঘর। দেখা গেল 7 নম্বর ঘর। তাহলে 8 নম্বর ঘর কোনটা? এটা হচ্ছে 8 নম্বর ঘর। এই মাঝখানের যে জায়গাটা এটা হচ্ছে 9 নম্বর ঘর। আর এইখান থেকে যেটা, এটা হচ্ছে 10 নম্বর ঘর। আর আমরা যেটা পেয়েছি কালো দাগ টেনেছি, সেটা হচ্ছে ওই ঘর, ওই স্পেস, তার কেন্দ্রবিন্দু। এবারে এইটা আমাদের কোন কাজে লাগবে সেটা একটু আমাদের বুঝতে হবে। তাহলে এইটা একটুখানি বুঝি, তারপরে হচ্ছে গিয়ে আমরা আসবো অন্য হিসাবে। এই একটা গ্রহ। এই হচ্ছে একটা গ্রহ, গ্রহটা ঘুরবে। তাহলে এখান থেকে গ্রহটা যাত্রা শুরু করলো, করতে করতে এখানে আছে। তা দেখতে পাচ্ছি 6 নম্বরের দিকে রয়েছে। এইবার এইখানে ঢুকলো, ছয়ের কাছ, 6 নম্বর থেকে এবার 7-এর দিকে যাচ্ছে। এবার এইখানে যখন আছে, তখন 6 আর 7 দুজনের উপরেই ও প্রভাব বিস্তার করবার চেষ্টা করবে। তারপর আরেকটু এগিয়ে গেল। এবার আস্তে আস্তে 6-এর উপরে ওর প্রভাব কমছে, 7-এর উপরে ওর প্রভাব বাড়ছে। এবার 7-এর একদম মাঝখানে চলে এলো। এবার শুধু 7কেও ভীষণ ভাবে প্রভাব বিস্তার করেছে। একদম ভাগ্য নিয়ন্তা হয়ে গেছে এই গ্রহটা 7-এর কাছাকাছি আসাতে। তারপরে আস্তে আস্তে আরো একটু যাচ্ছে। এইবার আস্তে আস্তে এই গ্রহটা কি হচ্ছে, এর প্রভাব কমতে শুরু করেছে। কমতে 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 এই গ্রহটা 8 নম্বরে গেছে। তারপরে এইভাবে আস্তে আস্তে 8-এর উপরে প্রভাব বাড়তে বাড়তে এখন শুধু 8-এর উপর প্রভাব। এবার আস্তে আস্তে 9-এর দিকে যাচ্ছে। 8-এর উপর প্রভাব কমছে আস্তে আস্তে, আর 9-এর উপরে প্রভাব বাড়ছে। ঠিক আছে। এবার কোনো একজন জাতকের যে কোনো একটা সময় সব গ্রহরা চলছে, হঠাৎ এই সময় একজনের জন্ম হয়ে গেল, এইখানে একজনের জন্ম হলো। তাহলে এই যে বেগুনি গ্রহটা অর্থাৎ শনি, বেগুনি এই যে শনি গ্রহটা, এই গ্রহটা এদিকে যেতে যেতে এই 7 নম্বর ঘর ক্রস করেছে। তাহলে এই সময়ই জন্ম হয়েছে যখন একজন ছক অনুযায়ী এখানে একটা গ্রহ রয়েছে, সেখানে রবি রয়েছে, আর এখানে শনি রয়েছে। তো শনি তো মুভ করছিলই, শনি প্রত্যেকেই মুভ করছিল। ঠিক যে মুহূর্তে জন্ম হয়েছে সেই সময় ক্লিক করে ফটো তুলে নেওয়া হয়েছে। কার ফটো? আকাশের ফটো। যে যায় জায়গাতে যে যে গ্রহরা দাঁড়িয়ে ছিল ঠিক ওই মুহূর্তে, সেই সময়ে যে ফটোটা তুলে নিলাম, সেইটা হলো ওই বাচ্চাটার ওই মুহূর্তের জন্মকুণ্ডলী। তাহলে জন্মকুণ্ডলী তখনই পাওয়া গেল। হ্যাঁ, দেবযানী ম্যাডাম বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে একটা ঘর থেকে আর একটা ঘরে যখন যাচ্ছে শনিটা, তখন ঠিক কোনো ঘরেই নয়, এইরকম পজিশনে যদি কারোর জন্ম হয়। হ্যাঁ, আসছি আমি। আচ্ছা। তো এইবার আমি একটু আগেই একটা কথা বললাম, যে ঘরগুলো হচ্ছে একটা আরেকটার উপরে উপরিপাতিত হয়ে রয়েছে। মানে এই ঘরটা যে এইখানে শেষ হয়েছে, এই জায়গাটাতে যে ঘরটা শেষ হয়েছে, তার মানে এই নয় যে এইখানেই পুরো শেষ হয়ে এখানেই শুরু হয়ে গেল। এই জায়গাটাতে শেষ হয়ে গেল আর সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে শুরু শুরু হয়ে গেল। ব্যাপারটা এরকম নয়। এইখানে 7 নম্বর ঘরটার 7 নম্বরের মূল বিন্দু হচ্ছে এই জায়গাটা। এবার এখান থেকে যত দূরে যাব আস্তে আস্তে প্রভাব কমতে থাকবে, আরো কমতে থাকবে। মানে ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখাই, এখানে প্রভাব বেশি, খুব বেশি। এবার এখানে ছোট হচ্ছে, এখানে হালকা হচ্ছে, এখানে আরেকটু হালকা হলো, এখানে আরেকটু হালকা হলো, এখানে আরেকটু হালকা হলো, এখানে আরো হালকা, এখানে আরো হালকা। এই যে জায়গাটা, এখানে প্রভাব হচ্ছে ম্যাক্সিমাম, এই জায়গাটাতে, মাঝখানটাতে। তারপরে আস্তে 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 কমতে কমতে গেল। এবার 8 নম্বর ঘর, 8 নম্বর ঘরের ক্ষেত্রে এখানে প্রভাব হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এরপরে আস্তে আস্তে প্রভাব কমছে, এই প্রভাব কমছে। তাহলে কোনো ঘরেই নেই, মানে হচ্ছে এইরকম একটা জায়গা।
এই যে জায়গাটা, এটা হচ্ছে কোনো ঘরেই নেই বলা যেতে পারে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে দুটো ঘরেরই প্রভাব সেটা এই জায়গাটাতে রয়েছে, দুটো ঘরের ওপরেই সে প্রভাব বিস্তার করছে। এইবার এই গ্রহটা যখন এখানে রয়েছে, তখন সে 8-এর ওপরেও কিছু প্রভাব দিতে শুরু করেছে, আর 9-এর ওপরেও কোনো প্রভাব, সরি 7-এর ওপরেও কিছু প্রভাব তার রয়ে গেছে। তাহলে এই জায়গাটাকে বলা হয় ভাব সন্ধি, একটা আরেকটার ওপরে রয়েছে। জলের মধ্যে মানুষটা রয়েছে, কিন্তু সে কঠিন, তার পায়ের তলায় জায়গা রয়েছে, জলের মধ্যেই রয়েছে, সে জলের ছোঁয়া অনুভব করছে, কিন্তু সে ডুবে যায়নি। এরকম একটা সিচুয়েশন তো আমরা সবাই দেখেছি পুরীর সমুদ্রের পাড়ে, বা যে কোনো সমুদ্র, যে কোনো জলাশয়ে অনেকটা গেলে গভীর জল, তার আগে জলে পা ভিজছে, একটু ঢেউ আসছে, হালকা ভয় পাচ্ছি, এই যে সিচুয়েশন, সেইটা হচ্ছে এই জায়গাটা। তাহলে এইটা জলেও আছে, এবং ডাঙা থেকেও ডাঙাও শেষ হয়ে যায়নি। বোঝা গেল? আমি আরেকটা ছবি এঁকে ব্যাপারটাকে বোঝাই। এই হচ্ছে আমাদের ডাঙা, আর এই হচ্ছে আমাদের জল, এইটা হচ্ছে আমাদের জল। তাহলে এই যে জায়গাটাতে এখন গ্রহটা রয়েছে, এখন গ্রহটা রয়েছে, গ্রহটা এখন এখানে রয়েছে। তার মানে কি, সে এখন জলও পাচ্ছে এবং সে ডাঙাতেও আছে। এবার আস্তে 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 কি হলো, এইবার এইটা হচ্ছে, ডাঙাটা হচ্ছে 7 নম্বর ঘর, আর জলটা হচ্ছে 8 নম্বর ঘর। এবার আস্তে 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 এ নিচের দিকে নেমে গেল। এবার কিন্তু, এবার এখন দেখুন, 7-এর প্রভাব কমছে, 8-এর প্রভাব বাড়ছে। বুঝতে পারছেন? আস্তে আস্তে ও 8-এর মধ্যে এবার পুরোপুরি ঢুকে গেল। এবার আর কিন্তু 7-এর প্রভাব দেখা যাচ্ছে না, এবারও পুরোপুরি জলের মধ্যে রয়ে গেছে। তাহলে এখন হচ্ছে গিয়ে, এবার কিন্তু ও পুরোপুরি জলে পড়লো। পরিষ্কার হলো? এবার যদি পরিষ্কার না হয়, তাহলে যার যার পরিষ্কার হয়নি তারা একটু বলুন। স্যার, আমি প্রথম দিকে শুনতে পাইনি। না, প্রথম দিকে শুনতে না পেলে তার জন্য তো আমি আবার বলতে পারবো না, কারণ তাহলে যারা প্রথম থেকেই ছিলেন তাদের সঙ্গে অবিচার করা হবে। তো যাই হোক না কেন, আপনি একবার ভিডিওটা দেখুন, যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমি আরেকবার বলবো, একবার কেন, আমি 10 বার বলবো। তাহলে ঠিক আছে স্যার। বাকিরা হচ্ছে গিয়ে মোটামুটি বুঝতে পারলেন ভাব বিষয়টা কি। তাহলে এবার হচ্ছে গিয়ে ভাবের ক্যালকুলেশন। এই জটিল ক্যালকুলেশনে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাদের এই 12 ডিগ্রি 40 মিনিট এসব সব ভুলে যান। এবার লগ্নটা কত ডিগ্রিতে আছে আমরা শুধু সেই ডিগ্রিটাকে নিই। এত জটিলতায় গেলে আমাদের মাথা ব্যথা করবে। হ্যাঁ, জটিলতায় যাব কখন আমরা, যখন প্রেডিকশন মিলছে না, কমপ্লিকেশন সৃষ্টি হচ্ছে, সেই সময় আমরা যাব হচ্ছে গিয়ে যত গভীর ব্যাপার রয়েছে তার মধ্যে, আমরা ডিটেইল প্রেডিকশনের মধ্যে ঢুকবো, সেখানে আমরা যাব। তাহলে এখন আমরা কি করি, আমাদের শুধুমাত্র লগ্নটা হচ্ছে কত ডিগ্রিতে আছে বলুন, 12। লগ্নটা হচ্ছে 12 ডিগ্রি, ধরুন 20 মিনিট 25 মিনিট যা খুশি মিনিট হোক, কোনো অসুবিধা নেই। 12 ডিগ্রি 24 মিনিট। তো প্রথম আমাদের কাজ হচ্ছে 12 ডিগ্রি 24 মিনিটের মিনিটটাকে বাদ দিই। ইজি করি আমরা, কারণ জ্যোতিষ শাস্ত্র এখন আমরা, আমার তো বয়স হয়ে গেছে, আমার এই বয়সে শেখানো যেমন কঠিন, আমার থেকে হয়তো আপনারা কেউ বড় কেউ ছোট, শেখাও বড় কঠিন। তাহলে প্রথম কাজ করব আমরা, লগ্নের ডিগ্রির মিনিটটাকে বাদ দিই। এর পরের কাজ, খেয়াল রাখুন খুব ভালো করে, এটা 15 ডিগ্রি থেকে বেশি না কম। যদি বেশি হয় 15 বাদ দেব, যদি কম হয় 15 যোগ করব। কি বললাম? যদি বেশি হয় 15 বাদ দিয়ে দেবো, আর যদি কম হয় 15 যোগ করবো। তাহলে এখানে কি করব, করে আমাকে উত্তরটা বলুন সবার আগে, যে পারবেন। 15 যোগ করবো। 15 প্লাস হবে। হ্যাঁ, উত্তর উত্তর। 27 ডিগ্রি।
27 ডিগ্রি স্যার। 27 ডিগ্রি। তাহলে 27। এই সংখ্যাটাকে আমাদের মাথায় রাখতে হবে। কত সংখ্যা? 27। তাইলে 27 থেকে ভাব শুরু, 27-এ গিয়ে ভাব শেষ। তাহলে লগ্ন ভাবটা হচ্ছে 27-এ শেষ, আর 27 লগ্ন ভাবটা হচ্ছে 27-এ শুরু। তাহলে এইখানে 27-এ শুরু, মিথুনের 27-এ শুরু, আর কর্কটের 27-এ শেষ। তাহলে 2 নম্বর ভাবটা সেটা কর্কটের 27-এ শুরু আর সিংহের 27-এ শেষ। তৃতীয় ভাবটা সিংহের 27-এ শুরু, কন্যার 27-এ শেষ। চতুর্থ ভাবটা কন্যার 27-এ শুরু, তুলার 27-এ শেষ। ষষ্ঠ ভাবটা এইভাবে গেল। তাহলে আমি ভাব লেখা শিখিয়েছি আপনাদের। এই হলো আমাদের ভাবগুলো। তাহলে আমি ভাবগুলোকে একটু কালারফুল করে দিই। এটা হচ্ছে আমার লগ্ন ভাব। এটা আমার তৃতীয় ভাব। এটা হচ্ছে আমার 5 নম্বর ভাব। কিন্তু লগ্নটা কত ডিগ্রিতে আছে? লক্ষ্য করুন, লগ্নটা আছে 12 ডিগ্রিতে। তাহলে অ্যাকচুয়ালি লগ্ন বিন্দু কোনটা? সেটা 12 ডিগ্রি। 2 নম্বর ঘরটা কোনটা? এখানকার 12 ডিগ্রি। 3 নম্বর ঘরের মূল বিন্দু কোনটা? এই ঘরের 12 ডিগ্রি। 4 নম্বর ঘরের মূল বিন্দু কোনটা? এখানের 12 ডিগ্রি। যে ঘর যে রাশিতে পড়ুক গে। তাহলে এইগুলো হচ্ছে মূল ভাবের বিন্দু। এবার আমরা একটা গ্রহকে আঁকি। এবার একটা গ্রহ মুভ করবে। এবার আমি একটা গ্রহকে মুভ করাবো। এই গ্রহ এখান থেকে নামছে। তাহলে এবার 12 নম্বর ঘর থেকে লগ্নের ওপরের প্রভাব বাড়তে শুরু করলো। লক্ষ্য করুন, যত ভেতরে যাচ্ছে লগ্নের কিন্তু ঢুকে যাচ্ছে। এবার মোটামুটি লগ্নে চলে আসছে, কিন্তু লগ্নের খুব কাছে আসেনি। ধরুন এটা রাহু লগ্নের দিকে আসছে, কিন্তু রাহু না, শনি ধরুন, ভয়ঙ্কর লগ্নের দিকে আসছে, কিন্তু এর ইম্প্যাক্ট এখনো পড়েনি। এবার আস্তে আস্তে লগ্নের মধ্যে ঢুকছে, এই লগ্নে টাচ করলো, এবার শনির ইম্প্যাক্ট বেড়ে গেল। এবার আস্তে আস্তে পুরো লগ্নের ওপরেই চলে এসছে। এবার একদম ভয়ঙ্কর অবস্থা, 7.5-এর মেইন পয়েন্ট চলছে। এবার আস্তে আস্তে সরে যাচ্ছে। এবার লগ্ন থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এবার আস্তে আস্তে দ্বিতীয় ভাবের দিকে চলে যাচ্ছে। এটা আমি একটু ছোট করে দিই, দেখতে সুন্দর লাগে। এবার দ্বিতীয় ভাবের দিকে চলে আসছে, এই দ্বিতীয় ভাবে ঢুকছে, এই দ্বিতীয় ভাবের উপর একটু একটু করে ঢুকলো। এই দ্বিতীয় ভাবে এবার পুরো ঢুকে এই পুরো ঢুকে গেল। এবার ঢুকে গেছে পুরো, কিন্তু তাও দেখুন কিছুটা অংশ প্রথম ভাবেই রয়ে গেছে, তাই না? আস্তে আস্তে নামছে, এই নামছে। 2 নম্বর ঘরে ঢুকে যাওয়া সত্ত্বেও কিছুটা কিন্তু প্রথম ভাবেই রয়ে গেছে। এবার আর প্রথম ভাবে নেই। তাহলে এই যে একটা গ্রহ এখান থেকে সরে এসে একটা ভাব অতিক্রম করে আর একটা ভাবে যাবে, এটা কি ইনস্ট্যান্ট হচ্ছে? দেখুন ইনস্ট্যান্ট, একদম ঝক করে আর নেই, এরকম তো হয় না। তাহলে প্রভাব আস্তে আস্তে কমবে, আরেক দিকের প্রভাব আস্তে আস্তে বাড়বে। এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। তাহলে এবার আস্তে আস্তে সে দ্বিতীয় ভাবের দিকে এগিয়ে আসছে। এর মধ্যে হতে পারে সে বক্রী হয়ে উল্টো দিকে চলে গেল। এই দেখুন বক্রী হয়ে গেছে, এই গ্রহ বক্রী হয়ে পেছন দিকে চলে গেল।
আবার ঘুরে আসতে লাগলো। এবার দ্বিতীয় ভাবের কেন্দ্রে আসছে, মানে মূল দ্বিতীয় ভাবটাকে প্রভাবিত করছে। এই সময় টাকা পয়সার চোটটা যাওয়ার সম্ভাবনা বেশি। এখান থেকে এই পর্যন্ত শরীর আসতে টাইম নেবে 2.5 বছর। দ্বিতীয় ভাবের এই জায়গাটাকে অতিক্রম করতে এই ঘরে ঢুকলো, ঢুকে এই পরের ঘরে চলে গেল, শনির সময় লাগবে 2.5 বছর। তাহলে এই 2.5 বছরের মধ্যে সবটাই তো সমান ঘাতক, সবটাই তো সমান পীড়াদায়ক নয়। তাহলে যখন এইটা মাঝখানে এসে উপস্থিত হলো, এই মানে একদম দ্বিতীয় ভাবের মূল জায়গাটাতে, তখনই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এটা বড় সমস্যা দেবে। কারণ দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, দ্বিতীয় ভাব হচ্ছে সঞ্চিত সম্পদ। সেই সময়টাতে এই জায়গাটাতে আসবে। আচ্ছা, আহ দেবযানী ম্যাডাম কিছু একটা বলছেন। আমি বলছি কি যে এইটা তো গ্রহগুলো মুভ করছে এটা বুঝলাম, কিন্তু যেই গ্রহগুলো এক একটা ভাবে ফিক্সড হয়ে আছে সেইগুলোর কি ব্যাপার? না না, গন্ডগোল হলো। এক আচ্ছা। হুম। আমি 2 মিনিট একটু টাইম নিচ্ছি। এইবার হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস বুঝতে হবে। আমার আগেই আমি বলেছি, গ্রহরা মুভ করতে করতে এই টক করে জন্ম হলো, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল জন্মকুণ্ডলী। সেই গ্রহ আর নড়ছে না, সেই গ্রহ এখানেই রয়ে গেছে। তাহলে এটা হলো কুণ্ডলীর গ্রহ। কিন্তু এই গ্রহটাই যখন ট্রানজিটে মুভ করবে, মানে গ্রহটা তো জন্মের সময় ছিল বলে ও আর চলছে না এরকম তো নয়। ও এখানে জন্মের পর থেকে এখানে ছিল, এই সময় জন্ম হলো, গ্রহ চলে যাচ্ছে। কিন্তু বাচ্চার জন্মকুণ্ডলীতে গ্রহটা ওই ঘরটাতে আছে। এবার এই গ্রহটা যখন আস্তে আস্তে এখান থেকে ঘুরবে, তখন এই ভাবটার উপরে তার প্রভাব পড়বে। এটাকে আমরা বলি গোচর। যেমন বৃহস্পতি এখন মেষ রাশিতে আছে, 1 মে বৃহস্পতি চলে যাবে বৃষ রাশিতে, মানে বৃহস্পতি চলে যাচ্ছে। কিন্তু যার বৃহস্পতি বৃষে আছে জন্মকুণ্ডলীতে তার আছে। তাহলে এইভাবে গ্রহরা মুভ করছে। তাহলে এইবার এখান থেকে গ্রহটা আস্তে আস্তে লগ্নের ওপরেই প্রভাব বিস্তার করছে। এখান থেকে আস্তে আস্তে লগ্ন থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু পুরোটা বেরোয়নি। তারপরে এবার আস্তে আস্তে দ্বিতীয় ভাবে ঢুকে গেল। এবার দ্বিতীয় ভাবেও কিন্তু প্রভাব মারাত্মক বাড়ছে না, কিন্তু আস্তে আস্তে ও যখন ভেতরে ঢুকে একদম দ্বিতীয় ভাবের মূল বিন্দুর সামনে চলে এলো, এবার কিন্তু প্রভাবটা ম্যাক্সিমাম হলো। এবার আস্তে আস্তে প্রভাব কমছে, কমতে 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 এবার প্রভাব শেষ। কিছুদিন পরে তৃতীয় ভাবের ওপরে এই গ্রহটার প্রভাব চলে এলো। তাহলে কোন গ্রহ কোন ভাবে আছে সেটাতে আমরা চলে আসি। তাহলে ধরে নিলাম এই গ্রহটা এখানে আছে, বা এই গ্রহটা এইখানে আছে।
কর্কট রাশিতেই আছে বা মিথুনেই আছে, এইখানে কর্কটে এখনো ঢোকেনি। তাহলে আমি কি বলবো যে গ্রহটা কোথায় আছে? গ্রহটা মিথুনেই আছে, কিন্তু লগ্নে আছে। মিথুন কিন্তু লগ্ন নয়, লগ্ন হচ্ছে কর্কট, কিন্তু গ্রহটা আছে লগ্ন ভাবে। কারণ ভাবটা শুরু হয়েছে কোত্থেকে? মিথুনের 27 ডিগ্রি থেকে। তাহলে এখানে ঢুকে পড়লো। তাহলে এইটা হচ্ছে ভাবের ডিস্ট্রিবিউশন। তাহলে প্রথম কাজটা কি করতে হবে? প্রথম দেখতে হবে যে লগ্নটা কত ডিগ্রিতে আছে, 15 থেকে বেশি না 15 থেকে কম। যদি কম হয় 15 যোগ, যদি বেশি হয় 15 বিয়োগ। তাহলে 15 যোগ বা বিয়োগ করে যে সংখ্যাটা আসবে, সেইখান থেকে ভাবের শুরু, সেখানে গিয়ে ভাব শেষ। একদম সোজা হিসাব। তাহলে 15 ডিগ্রিতে নেই, আমাদের আছে 27 ডিগ্রিতে, সরি লগ্ন আছে 12 ডিগ্রিতে, 15 যোগ করলাম 27। তাহলে 27 থেকে ভাবের শুরু, 27 থেকে ভাবের শেষ। তাহলে এবার কোন গ্রহ কোন ভাবে আছে সেটা ক্যালকুলেট করে আমরা প্রেডিক্ট করব। এটা হচ্ছে ভাবে গ্রহদের অবস্থান নির্ধারক পদ্ধতি। তাহলে মোটামুটি ভাবের বিষয়টা পরিষ্কার হলো। আমরা 10 মিনিট লেট করে ফেলেছি। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন নেব, নিয়ে আমরা পাঠ্য বিষয়ে চলে যাব। তাহলে এবার কারোর কোনো একটা প্রশ্ন ছিল কিন্তু স্ত্রী করতে পারেননি। আমি একটু চ্যাট বক্সটা দেখে নিই। চ্যাট বক্সে প্রশ্ন রয়েছে অনেক। আচ্ছা, ইয়েস আই ক্যান সি, থ্যাংক ইউ। সূর্য রশ্মি রাশি বার করে তা আবার শিখিয়ে দিন। সূর্য রাশি, সূর্য রাশি বলে কোনো রাশি আছে বলে তো জানি না। ডিগ্রিটা কিভাবে নির্ণয় করব? আপাতত ডিগ্রিটা নির্ণয় করবার জন্য ল্যাপটপ বা কম্পিউটারই ভরসা। চার্ট দেখে বার্থ টাইম বার করা আর একবার বুঝিয়ে দেবেন। এটা বুঝিয়ে দেবো, লং প্রসেস, নেক্সট ক্লাসে। কম্পিউটার ছাড়া লগ্ন কিভাবে বিচার করা যাবে? আহ বার করা, লগ্নটা বার করার জন্য আমাদের কিছু একটা চার্ট লাগবে। সেই চার্টটার নাম হচ্ছে টেবিল অফ অ্যাসেন্ডেন্স। ওইখানে বলা আছে কোন দিন কোথায় কোন সময় কোন লগ্ন হবে। ওইটা ছাড়া আমরা বার করতে পারবো না। আরেকটা পদ্ধতি কি? সেই পদ্ধতিটা হচ্ছে, যদি যেখানে যে রাশিতে লগ্ন উদয় হয় সেদিন হচ্ছে সেইটা লগ্ন। কিরকম ব্যাপার? ধরুন এখন কি মাস? চৈত্র মাস। তাহলে চৈত্র মাসে সূর্য উদয় হবে যেখানে, সেই বিন্দুটা, সেই সময়টা হচ্ছে গিয়ে আহ চৈত্র মানে হচ্ছে মিন। তাহলে সেই সময়টা হচ্ছে মিন লগ্ন। সূর্য কত ডিগ্রিতে আছে আমরা একটু দেখে নিই। সূর্যের ট্রানজিটটা আমি একটু দেখে বলছি। সূর্যের ডিগ্রিটা আজকে কত তারিখ আমাকে একটু বলুন। আজকে হচ্ছে 20 তারিখ। 20 তারিখ মানে হচ্ছে 5 ডিগ্রি। তাহলে আজকে সূর্য হচ্ছে 5 ডিগ্রিতে আছে, অ্যাপ্রক্সিমেটলি 5-6 ডিগ্রি। রবি হচ্ছে গিয়ে 6 ডিগ্রিতে আছে। কারণ আজকে বাংলা মাসের 6 তারিখই হবে, 6 তারিখ বা 7 তারিখ হবে। তা ধরে নিচ্ছি 6 তারিখ। তাহলে রবিকে যে মুহূর্তে আমি উদয় হতে দেখলাম, যেটা হচ্ছে সূর্যের মূল উদয় বিন্দু, সেই বিন্দুটা ওই সময়ে এইখানে হচ্ছে গিয়ে মীন লগ্ন হবে। তাহলে মোটামুটি সকালবেলা আমি সূর্যকে দেখছি কখন? অ্যাপ্রক্সিমেটলি আহ 6:45 নাগাদ। তাহলে 6:45 নাগাদ হচ্ছে মীন লগ্ন, 6 ডিগ্রি। আর ভূগোলের জটিল ক্যালকুলেশন আমি যাচ্ছি না, ঘেটে গিয়ে লাভ নেই। তাহলে এইখান থেকে লগ্ন পেলাম মীন লগ্ন। তারপরের লগ্নটা হচ্ছে মেষ। তাহলে 2 ঘন্টা পর অ্যাপ্রক্সিমেটলি মেষ লগ্ন শুরু হবে। তাহলে এইভাবে আমরা লগ্ন ক্যালকুলেট করতে পারি। কিন্তু টেবিল অফ অ্যাসেন্ডেন্স দিয়ে ক্যালকুলেট করাটা হচ্ছে সঠিক, যুক্তিযুক্ত এবং উচিত। টেবিল অফ অ্যাসেন্ডেন্স এটাই কিন্তু আমাদের লগ্নকে ইন্ডিকেট করায়, লগ্নকে নির্দেশ করায়। আচ্ছা, তারপরে হচ্ছে বক্রি মানে হচ্ছে রাজীব বাবু বলেছেন উল্টো পথে ঘোরে, ভেরি গুড, ঘড়ির কাঁটার দিকে ঘোরে। আহ বক্রি মানে গ্রহের থেমে থাকা। না, বক্রি মানে গ্রহের থেমে থাকা নয়। আমি এটা একটু বলে দিচ্ছি। আজকে খুব সুন্দর বুঝেছি। তাহলে মিষ্টি খাওয়াতে হবে, সানসাইন। হাউ টু ডিটারমাইন সানসাইন। আচ্ছা, এটা থাক। বক্রি মানে হচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে,
জিওসেন্ট্রিক আর হেলিওসেন্ট্রিক। কোনটা কোনটা ঢোকাবো? যে কোনো একটা ওই ভেতরে যেখানে ইচ্ছা just ঢুকিয়ে দিলেই হবে। এখনো তো ফোন করেনি। পাঠিয়ে দিচ্ছিস তো, না, পাঠিয়ে দিচ্ছি। আসবে। তাহলে এইবার হেলিওসেন্ট্রিক মানে হচ্ছে সূর্য কেন্দ্রিক, কোনো গ্রহ কখনো বক্রী হয় না। ধরুন একটা গতি রয়েছে এখানে, যখন হেলিওসেন্ট্রিকে আমরা ক্যালকুলেট করি তখন কোনো গ্রহ বক্রী হয় না। এবার যখন জিওসেন্ট্রিক অর্থাৎ ভূকেন্দ্রিক হিসেব করা হয় তখন গ্রহ বক্রী হয়। বক্রী গ্রহ আমাদের প্রথম বছরের চার্টে নেই। এবার এই গ্রহটা মুভ করতে করতে একটা জিনিস দেখুন, আমি খুব ভালো করে বুঝুন। এটা একটা ঢিল, এই ঢিলটাকে আমি ছুড়ে দিলাম, ঢিলটা উপরে যাচ্ছে, যেতে 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 স্পিড কমে গেল। খুব ভালো করে লক্ষ্য করুন, এই ঢিলটা উপর, এই এই হচ্ছে কি, আমি ঢিলটাকে ছাড়ছি, এই উঠতে 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 গিয়ে এবার ঢিলটা নামবে, এই নামলো। বোঝা গেল? তাহলে এই যে ঢিলটা উঠছে, উঠে এই নামলো, তাহলে এই যে নামছে, তাহলে এই গতিটাকে যদি পজিটিভ ধরা হয় ঊর্ধ্বমুখী, তাহলে এই গতিটা হচ্ছে নিম্নমুখী। তাহলে এইরকম গ্রহদের গতি আমরা দেখতে পাই যে এই চলতে চলতে গ্রহরা পিছিয়ে যায়, পিছিয়ে গিয়ে আবার গতি শুরু করে। মানে গ্রহটা হচ্ছে এই চলতে 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 আবার এই গিয়ে, এটা হচ্ছে বক্রী। তাহলে ব্যাপারটা কিরকম হয়? ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই ধরুন যাত্রা শুরু করলো, শুরু করে এই পথে চলতে 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 এই আবার বক্রী কিছুটা গেল, গিয়ে আবার এই পথ ধারণ করলো। মানে এই যে সময়, এই সময় গ্রহের গতি কোন দিকে? এই দিকে এগিয়ে গিয়ে এই সময় গ্রহের গতি কোথায় গেল? গ্রহের গতি হচ্ছে এই দিকে। তারপরে কি হলো? তারপরে আবার গ্রহের গতি হয়ে গেল এদিক থেকে ঘুরে এসে এইদিকে। তাহলে এই যে পোর্শনটা, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটার আমরা নাম দিচ্ছি বক্র। তাহলে এই গতিটা হচ্ছে গিয়ে বক্রগতি। তাহলে এই সময় এখানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে এই জায়গাটা, এখানে একবার গ্রহ থেমে যায়, এগোতে 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 পিছোচ্ছে, থেমে যায়। আপনি দৌড়বেন, খুব দৌড়ে দৌড়ি পেছনে আসতে গিয়ে দেখবেন পারছেন না, আপনাকে ঘুরতে হবে অথবা থামতে হবে, থেমে উল্টো দিকে আসতে হবে। আর একটা জায়গা হচ্ছে এই জায়গাটা, এই দুটো জায়গাকে বলে স্তম্ভিত অবস্থা। এই জায়গাটাতে গ্রহরা ইয়ে হয়ে যায়, কি বলে ওটাকে, স্তম্ভিত, থেমে যায়। চন্দ্র বক্রী হয় না, কারণ চন্দ্রের গতি আমরা পৃথিবী থেকে দেখি। কারণ চন্দ্রের গতিটা হচ্ছে টোটালি জিওসেন্ট্রিক, পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। কিন্তু চন্দ্রকে যদি অন্য কোনো গ্রহ থেকে দেখা হয়, চন্দ্র বক্রী হয়ে যাবে। তাহলে এরপরে হচ্ছে আমাদের আর কোশ্চেন নেই, গ্রহরা বক্রী হলে দাদা আরেকবার একবার কি বলবো। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন হচ্ছে সান সাইন। সান মানে রবি, সাইন মানে রাশি। রবি রাশি, রবি যে রাশিতে রয়েছে সেটা হচ্ছে সানশাইন। সানশাইন কি করে বার করবো? বৈশাখ মাস, রবি কোথায় রয়েছে? মেষ রাশিতে। বৈশাখ মাস কবে থেকে কবে? 15ই এপ্রিল থেকে 15ই মে। তাহলে 15ই এপ্রিল থেকে 15ই মে এটা হচ্ছে সানশাইন। কি? অ্যারিস। অ্যারিস মানে মেষ। তারপরে 15ই এপ্রিলের পর, সরি 15ই মেতে ইয়েতে ঢুকে গেল, বৃষতে ঢুকে গেল টরাস। তার মানে হচ্ছে গিয়ে নতুন সানশাইন শুরু হয়ে গেল। পরিষ্কার?
তাহলে সমস্ত প্রশ্নের মোটামুটি আমরা উত্তর কমপ্লিট করলাম। এবার যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে একটু বিচার। তাহলে বিচার সম্পর্কে আমাদের খানিকটা দেখতে হবে। আহ এবার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোন গ্রহগত অবস্থান একজন জাতকের সঙ্গীত পারদর্শিতা নির্দেশ করে? সে পেশাদার হবে কিনা, তার সঙ্গীতে মানসিক শান্তি আসবে কিনা, সুর জ্ঞান থাকবে কিনা, উপলব্ধি করবে কিনা, এই সমস্ত বিষয় জানবে। তো প্রত্যেকটার আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে। প্রথম হচ্ছে একটা মানুষ সুরে গাইবে, তার জন্য সুরের ক্ষেত্রে সুরের গ্রহকে থাকতে হবে। সুরের ক্ষেত্র কি? গলা, মাথা, মেইনলি গলা। অনেক মানুষ আছে তাদের গলা ভালো না, কিন্তু সুরের সেন্স বিশাল ভালো। তার মানে বুঝতে হবে সুরের গ্রহটা কণ্ঠে নেই, সুরের গ্রহটা আছে মাথায়। কোনো মানুষ আছে তার সুর আছে হাতে। হাত মানে কি? ওই যে গিটার বাজাচ্ছে, তার মানে তার হচ্ছে গিয়ে হাতটা কোথায়? হাতের ঘরটা হচ্ছে 3 নম্বর ঘর। এই যে এতক্ষণ আমরা ভাব ক্যালকুলেট করছিলাম, তৃতীয় ভাবে রয়েছে কি? সুরের গ্রহ শুক্র। তার সঙ্গে যুক্ত হয়েছে কে? চন্দ্র। এবং এরা মনের ঘর, সেটা হচ্ছে 4, তাকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে। তাহলে এই যে সাপোর্ট দিচ্ছে, তার ফলে কি হচ্ছে? মনে শান্তি তৃপ্তি আসছে, কিন্তু ক্যাশ আসছে না। ক্যাশ আসার ঘর হচ্ছে 11 নম্বর। যদি 11-র সঙ্গে সম্পর্ক করে তাহলে ক্যাশও আসবে। তো এগুলো আমাদের আস্তে আস্তে শিখবো। আরো কিছু কম্বিনেশন রয়েছে, এক্ষুনি আমরা সেগুলোকে নিতে পারবো না। তাহলে আমাদের আর কি ওই ঝপ করে পড়ে যাওয়া মতো হবে, অথবা ঝপ করে উঠে যাওয়া মতো হবে। আমাদের হচ্ছে গিয়ে যে গতি, সেটা স্লো বাট স্টেডি। আমাদের একজন সহশিক্ষার্থী, তিনি বলেছেন যে কি করে আসলে এটা শিখে ফেললাম এটা বুঝতে পারলাম না, কিন্তু অদ্ভুতভাবে প্রেডিকশন শিখে ফেলেছি, মানে প্রেডিকশন করতে পারছি। তো আপনাদের ক্ষেত্রেও এটা ঘটবে। কিছুই পড়লেন না, শুধুমাত্র আহ শুনছেন, আত্মস্থ করবার চেষ্টা করছেন। এই যে ব্যাপারগুলো হচ্ছে, এতে করেই দেখতে পাওয়া যাবে যে অটোমেটিক্যালি আপনি শিখে ফেলেছেন। এবং এই যে সিস্টেমটা রান করছে, এর মধ্যে আপনি দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আপনার জ্ঞান লাভ হয়ে গেছে। তো স্লো বাট স্টেডি আমরা মুভ করব। এবং যাই হোক, আমরা আজকে একটু নক্ষত্র নিয়ে পড়াশুনো করি, আবার আমরা একটা কুণ্ডলী শেয়ার করি। এবার নক্ষত্র এই শব্দটার মানে যদি কেউ জানেন তাহলে তিনি একটু বলুন। নক্ষত্র, যদি কেউ এই নক্ষত্র এই শব্দটার অর্থ জানেন মোটামুটি, একটু বললেই হবে, তাহলে কেউ একটু বলুন। আচ্ছা, কেউ? যার কোনো নির্দিষ্ট ক্ষেত্র নেই। যার কোনো নির্দিষ্ট ক্ষেত্র নেই। আচ্ছা, এইখানে এই মিনিংটা বহু জায়গায় চলে, যে নক্ষত্র এটা হচ্ছে নক্ষত্র। বেসিক্যালি এটা নয়। যার কোনো নির্দিষ্ট ক্ষেত্র নেই না, এর নির্দিষ্ট ক্ষেত্র আছে, এর কোনো ক্ষেত্র পরিবর্তন নেই। তার মানে এটা হচ্ছে একটা স্থির জায়গাকে নির্দেশ করে। যেমন রাশিরা কোনো রকম ভাবে ক্ষেত্র পরিবর্তন করে না, মানে রাশিরা একটা জায়গায় স্থির থাকে, সেইভাবে নক্ষত্ররাও কিন্তু একটা জায়গাতে স্থির থাকে, এদের কোনো মুভমেন্ট নেই, এদের ক্ষেত্র পরিবর্তন নেই, এরা এক জায়গাতেই থাকে। এবং এরা আমাদেরকে কিছু কাহিনী বলার চেষ্টা করে। প্রত্যেকটা নক্ষত্রের দেবতা আছে, প্রত্যেকটা নক্ষত্রের অধিদেবতা রয়েছে, প্রত্যেকটা নক্ষত্রের উপদেবতা রয়েছে। তো এইরকম এদের প্রত্যেকের সঙ্গে কিছু কিছু পৌরাণিক কাহিনী জুড়ে দেওয়া হয়েছে। এবারে এই যে পৌরাণিক কাহিনী, এই আহ কাহিনীগুলো
প্রত্যেকটা কাহিনীর সঙ্গে কিছু কিছু ঘটনা যুক্ত রয়েছে। যেমন হচ্ছে গিয়ে একটা নক্ষত্রকে আমরা বলি রোহিণী। সিম্পল নক্ষত্র, চন্দ্রের প্রিয় নক্ষত্র, এবং চন্দ্র রোহিণীকে ভীষণ ভালোবাসতেন, চন্দ্র রোহিণীর সাথেই থাকতে চাইতেন। কিন্তু তার অনেক স্ত্রী থাকার কারণে তিনি রোহিণীর সঙ্গে থাকায় অভিশাপ পেয়েছিলেন যে তোমার স্কিন ডিজিজ হবে, তোমার যে গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাবে, তুমি আর লোকের সম্মুখে আসতে পারবে না। তাহলে এই যে রোহিণীকে এই স্কিন ডিজিজের অভিশাপ দেওয়া হলো, এই যে একটা সাংঘাতিক দেওয়া হলো যে তোমার সঙ্গে তোমার স্বামীর প্রেম কন্টিনিউ করার কারণে তোমার স্বামীর স্কিন ডিজিজ হবে। তাহলে এইটা কিন্তু রোহিণীর একটা শাপ। তাহলে রোহিণীর স্বামী রোহিণীকে যে প্রেম করেন, সেই প্রেম পূর্ণতা পায় না। তাহলে এই যে ঘটনা, এই যে গল্প, এই গল্পগুলো হচ্ছে প্রত্যেকটা একটা একটা কাহিনীকে ইন্ডিকেট করে, যে কাহিনীগুলো আমাদের লাইফ ইভেন্টকে শো করায়। তাহলে যদি কোনো জাতক বা জাতিকার শুক্র রোহিণী নক্ষত্রে থাকে, তাহলে আমরা বলতে পারি যে তার প্রেমের আলটিমেট রেজাল্ট সেটা ফ্রুটফুল হবে না। এইখানেই সেকেন্ড গল্প চলে আসবে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কি হয়েছিল? তিনি রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, এবং রোহিণী নক্ষত্রে তার যে জন্ম হলো, তার ফলে তার কি হলো? জন্মের থেকে ভোগান্তি। জন্ম হওয়ার পরে তাকে ওই জল ঝাপটা সেইগুলোর করে তাকে যেতে হলো কোথায়? তাকে যেতে হলো দূর গ্রামে। সেখানে গিয়ে কোনো একজনের বাড়িতে আর একটা বাচ্চা মেয়ে তৈরি হলো, সেখানে তাকে নিয়ে আসতে হলো। মামা বাড়ির আদর, এখানে আমরা একটা ওয়ার্ড জানি, মামা বাড়ির আদর। এই মামা বাড়ির আদর থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি টোটালি বঞ্চিত। মামাকে মারার জন্য তার জন্ম হয়েছে, তার ফলে মামা জন্ম থেকেই তার শত্রু, ভয়ঙ্কর। তাহলে এরপরে কি হলো? তিনি একটি মেয়ের প্রেমে পড়লেন, যেটা হলো আর কি শ্রীকৃষ্ণের লাদিন রূপ, যাকে রাধা হিসেবে ট্রিট করা হয়েছে। তো পৌরাণিক কাহিনীতে কিছু কিছু ক্ষেত্রে রাধার ব্যাখ্যা আছে, একদম নেই বললে হবে না। রাধার ব্যাখ্যা রয়েছে। এবং এক দানব তিনি লক্ষ্মীকে প্রাপ্ত হওয়ার চেষ্টা করলে পরে, বা তিনি এ করবার ফলে তার জন্ম হয় নপুংসক হিসেবে, এবং তিনি রাধাকে স্ত্রী হিসেবে পান। তো তার আগে কৃষ্ণের সঙ্গে রাধার প্রেম, এবং রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে সেই সাংঘাতিক প্রেম, কিন্তু সেই প্রেম সেটা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হলো না। কৃষ্ণ বিয়ে করলেন কাকে? রুক্মিণীকে। তো এইখানেও কিন্তু একটা প্রেমের কমপ্লিশন সেটা এলো না। সেই এটা কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। এইরকম আমরা বহু ইভেন্ট, বহু ঘটনার সঙ্গে পাবো। অশ্বিনী নক্ষত্র রয়েছে প্রবল গুরু ভক্তি। কিরকম? এক ঋষিপুত্র, ঋষিপুত্র না, এক ঋষির শিষ্য, সে হচ্ছে গিয়ে ওই বিভিন্ন সময় খেয়ে খেয়ে মোটা হচ্ছিল। তো বলছে তুমি কি খাও? বলছে আমি গরুর দুধ খাই, গরু চড়াতে যাই, গরুর দুধ খাই। বলছে বলো কি, তুমি গরুর দুধ খাও? তাহলে বাছুর তো দুধ পায় না, তুমি আর দুধ খেও না। দুধ খায় না। তারপরে হচ্ছে কি কিছুদিন পরে দেখে চেহারা সুন্দর রয়েছে। না, ভুল বললাম। প্রথমে দেখছি শিষ্য তো বেশ দিব্যি স্বাস্থ্য ভালো হয়ে উঠছে। তো বলছে তুমি কি খাও? বলছে কেন, আমি আপনার জন্য যে চাল ভিক্ষা করে আনি, আপনি তো পুরোটা খেতে পারেন না, আমি সেখান থেকে একটু রেখে দিই, সেটা খাই। বলছে কি বলো, তুমি এরকম করো না, আমার চাল আমার জন্য নিয়ে এসো, কাউকে দিও না, তুমি খেয়ে নিও না। পরের দিন থেকে দিচ্ছে, কিন্তু স্বাস্থ্য দিব্যি ভালো। বলছে তুমি তাহলে কি খাচ্ছ? বলছে আপনার জন্য ভিক্ষা করে এনে দিয়ে দিচ্ছি, তারপরে নিজের জন্য আবার একটু ভিক্ষা করছি। বলছে তাহলে তো গৃহস্থদের উপরে চাপ পড়বে, তুমি এরকম করো না, তুমি আর অন্য লোকের কাছে ভিক্ষে করো না, তুমি কালকে থেকে গরু চড়াতেছো। তো স্বাস্থ্য যে কেসেই ভালো, খাবার খাচ্ছে না, এদিকে স্বাস্থ্য ভালো। বলছে তুমি কি খাও? তো শিষ্য বলছে আমি গরুর দুধ খাই। বলছে তাহলে তো বাছুররা বঞ্চিত হচ্ছে, তুমি গরুর দুধ খেও না। বলছে ঠিক আছে। তো তারপরেও দেখে যে আহ চেহারা দিব্যি ভালো। বলছে তুমি কি খাচ্ছ? বলছে ওই বাছুররা
দুধ খাওয়ার পরে যে অংশটুকু বাকি থাকে সেটুকু খাই। তাহলে তো গরু অসুস্থ হয়ে পড়বে, ওটা তুমি খেও না। তারপরে হচ্ছে গিয়ে সে আহ বলছে তাহলে ঠিক আছে। তারপরে বলছে তারপরে কি করবে? এবার সে হচ্ছে গিয়ে বলছে তারপরেও মোটামুটি চেহারা ঠিকই আছে, বলছে কি খাও? বলছে গাছের ফল খাই। বলছে না, তুমি ফল খাচ্ছ গুরুকে না দিয়ে, এ তো ঠিক নয়। বলছে আচ্ছা। পরের দিন থেকে গুরুকে ফল এনে দিচ্ছে, আর ফলও পায় না খেতে। কি খাবে কি খাবে, একদিন প্রচন্ড খিদে পেয়েছে, আর পারছে না। এবার কিছু না পেয়ে একটা মূল খেয়েছে, বিষাক্ত একটা মূল খেয়ে ফেলেছে। এবার খাওয়ার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি চলে গেছে। দৃষ্টি চলে যাওয়ার পরে তখন সে হাঁটতে হাঁটতে মানে বাড়িতে ফেরার চেষ্টা করতে করতে এবং যন্ত্রণায় একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। এবার গুরু তো তার পরীক্ষা নিচ্ছিল। গুরু দেখছে এ তো পড়ে গেছে কুয়োতে, কোথায় গেল কোথায় গেল সেই ছেলে। তখন খুঁজতে 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 তাকে পেয়েছে, যে সে কুয়োর মধ্যে পড়ে আছে। বলছে তুই কুয়োর মধ্যে পড়লে কি করে? বলছে আমি খিদে আর থাকতে না পেরে একটা শিকড় খেয়ে নিয়েছি। আমি শিকড় খেয়ে আমি হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি। বলছে ঠিক আছে, তোমার এই গুরু ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি অশ্বিনী কুমারদের ধ্যান করো, এবং সেইখানে তারা এসে তোমার দৃষ্টি ফিরিয়ে দেবেন। এবার অশ্বিনী কুমারদের ধ্যান করেছে। অশ্বিনী কুমারদের ধ্যান করায় অশ্বিনী কুমাররা এসছে, তাকে আশীর্বাদ করেছে, তার দৃষ্টি তো ফিরিয়েই দিয়েছে, এবং বলছে গুরু ভক্তির কথা যখনই আসবে তখন তোমার কথা বলা হবে। তাহলে এই যে গল্পটা, এখানে কি রয়েছে? এখানে হচ্ছে গিয়ে ভ্যারাইটি রয়েছে। এখানে ভ্যারাইটি অফ ফুড সোর্স, খাদ্যের প্রচুর উৎস। কখনো দুধ, কখনো বৃক্ষে, কখনো গাছের ফল। এবং আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে শেষ পর্যায়ে বিষ প্রয়োগ। মানে অশ্বিনী বিভিন্ন দিকে চেষ্টা করবে, এবং চেষ্টা করতে 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 যখন আর শেষ হয়ে যাবে, তখন সে বিষ প্রয়োগ মানে আলটিমেট খারাপ পথ বেছে নিতেও সে পারে। এটা কিন্তু অশ্বিনীর কোয়ালিটি। তারপরে কি রয়েছে? গুরু ভক্তি। এখানে রয়েছে গুরু শিষ্য পরম্পরা। এখানে রয়েছে বরদান। খেয়াল রাখুন, বরদান। এখানে রয়েছে অশ্বিনী কুমার দ্বয়। এখানে কিন্তু দুজন, ডুয়াল গড। এই যে দুইজন এখানে রয়েছেন, এখানে রয়েছে টিম অফ ডক্টরস। আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন যতজন ডাক্তার রয়েছে তার মধ্যে অন্তত বেশ কয়েকজন অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়বে, এবং তাদের সংখ্যা মোটেও কম নয়। পরিষ্কার, ঝকঝকে পরিষ্কার। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে বরদান, মানে সাকসেস, সাধনা এবং সাধনার ফল প্রাপ্তি এখানে কিন্তু রয়েছে। আর কি রয়েছে? ট্রিটমেন্ট, হিলিং পাওয়ার। আর কি রয়েছে? সাকসেসফুল ট্রিটমেন্ট। ডাক্তার মানেই তো ট্রিটমেন্টটাকে যে সাকসেসফুল করবে এরকম নয়, কিন্তু এই ডাক্তার ট্রিটমেন্টকে সাকসেসফুল করবে। স্যার কিছু তো যাচ্ছে না, হুম। কিছু দেখা যাচ্ছে না, কালো হচ্ছে নাকি আমার প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না। না না, আমরাও দেখতে পাচ্ছি না, কালো হয়ে রয়েছে। ও আচ্ছা, স্যার এমনি বলছি। ক্যামেরা নিচু করে রেখেছেন সেই জন্য। আমি ক্যামেরাটা ইয়ে করে রেখেছিলাম, ও আচ্ছা, ঠিক আছে চাপা ঠিক দিয়ে আছে, রেখেছিলাম। কোনো অসুবিধা নেই, আচ্ছা। তো এবার এই অশ্বিনী নক্ষত্রের যে ভার্সেটাইল বিহেভিয়ার, ভার্সেটাইল নেচার, সেটা আমরা দেখতে পেলাম একটা এখানে। আরেকটা কাহিনী বলি। আরেকটা কাহিনী হচ্ছে মহাভারতের মাদ্রী। মহাভারতের কুন্তির একটা ক্ষমতা ছিল, তিনি দেবতাদের আহ্বান করতে পারতেন এবং দেবতাদের মাধ্যমে পুত্র প্রাপ্ত হতে পারতেন। সেই সময় পুত্র প্রাপ্তি এটা একটা নারীর সাকসেস হিসেবে ট্রিট করা হতো। কারণ পুত্র মানে সৈনিক, পুত্র মানে যোদ্ধা, পুত্র মানে পরিশ্রম করতে পারা এক ব্যক্তি, পুত্র মানে রক্ষক। এই ব্যাপারগুলো ছিল। এবং ক্ষত্রিয় রমণীদের কাছে পুত্র প্রদান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং যে নারী আর কি পুত্র প্রদান করতে পারতেন না, তাদেরকে কিন্তু সমাজে পিছিয়ে দিতে হতো। যে কারণ যদি রাজঘরানা, সেখানে যার কাছে পুত্র নেই, তাহলে পুত্র রাজা হবে, কন্যা তো আর রাজা সেই সিংহাসনের অধিকারী হতে পারছে না। কারণ কন্যার থেকে পুত্রকে সেই যুগে একটু বেশি গুরুত্ব দেওয়া হতো।
এনিওয়ে আমাদের হেডেক নেই। তো কুন্তির সেই গুণ ছিল, কুন্তির সেই ক্ষমতা ছিল। এবার কুন্তি, যখন কুন্তি মাদ্রি দুজনেই পাণ্ডুর স্ত্রী, এবার পাণ্ডু সে হচ্ছে সন্তান উৎপাদনে অক্ষম, তখন কুন্তি এই প্রসেসে তিনখানা সন্তান উৎপাদন করে ফেললেন, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। মাদ্রি দেখছেন বেজায় বিপদ, সুন্দরী ছোট বউ রাজার ঘ্যান ঘ্যান করতে শুরু করলেন। তখন মাদ্রিকে ইয়ে করবার জন্য কুন্তি বললেন, ঠিক আছে আমি মন্ত্রটা দিব, কিন্তু সেটা ওয়ান টাইম ইউজ করা যাবে, এই কন্ডিশনে রাজি হতে পারলে তুমি হচ্ছে গিয়ে তোমাকে আমি এই মন্ত্রটা দেব। তো রাজি হয়ে গেল। তখনকার দিনে কেউ শর্ত যদি দিত, সে দেবতা হোক অসুর হোক, তারা কিন্তু সেটা মানতো। কেউ যদি কথা দিত, কথার খেলাপ তারা কিন্তু করতো না। তো কথা দিয়ে দিল, কথার খেলাপ করলো না। তো এবার মাদ্রি কি ভাবলেন, আমার তো একটা সন্তানে আমার লস হয়ে যাবে, কি করি কি করি কি করি কি করি করতে করতে তিনি ভাবলেন যে আমি যমজ দেবতাকে ডাকি, অশ্বিনী কুমার দুজনকে আমি ডাকি। এবার এই অশ্বিনী কুমার দুজনেরকে ডাকার ফলে, ডাকা হলো অশ্বিনী কুমার দুজনকে, ডাকার পরে তারা এলেন। এসে হচ্ছে গিয়ে যখন দুজন এলেন, তখন অবশ্যই দুটো সন্তান হবে। তো মাদ্রির দুটো সন্তান হলো নকুল এবং সহদেব। তাহলে এইখানে একটা আহ সহজ বিষয়, যে হায়ার করা, যে আমার সন্তানের জন্ম দিতে আমি অক্ষম, সেখানে আমি অন্যকে হায়ার করলাম। এই যে হায়ার করার প্রসেস, এটা কিন্তু সেই যুগে ছিল। এই বিষয়টার সঙ্গে অশ্বিনী নক্ষত্র অ্যাসোসিয়েটেড। আরেকটা কি বিষয়, সেটা হচ্ছে এই যে আহ উপস্থিত বুদ্ধি, তীব্র তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি, বুদ্ধি খাটিয়ে দুটো বাচ্চা হয়ে গেল। কাউকে একজনকে একবার ইউজ করা যাবে, কিন্তু দুটো বাচ্চা হলো। তাহলে এখানেও কিন্তু একটা সাকসেস রয়েছে, নকুল এবং সহদেব দুটো বাচ্চা তৈরি হলো। অশ্বিনী নক্ষত্রের মধ্যে যমজ বা একই সাথে উৎপন্ন, এই বিষয়টা দেখতে পাওয়া যায়। আর কি পাওয়া গেল এখান থেকে? আর পাওয়া গেল আহ না, মোটামুটি এটাই পাওয়া গেল এখান থেকে। আরেকটা গল্প বলি। এই গল্পটা বলবার পর আজকে একটা বিতর্ক হয়েছে, সেই বিতর্কটা বলবো, মজার বিষয়, ভালো লাগবে শুনে। আরেকটা গল্প বলি, এই অশ্বিনী কুমারদের জন্ম বৃত্তান্ত। সূর্যের বউ, তার নাম হচ্ছে সঞ্জনা বা সংজ্ঞা, একই নাম, কখনো সঞ্জনা বা সংজ্ঞা, দুজন দুরকম, মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাওয়া যায়, আমাদের হেডেক নেই। তো সূর্যের প্রচন্ড তেজ, প্রচন্ড তাপ, কাছাকাছি আসলেই সঞ্জনা গা পুড়ে যাচ্ছে। তো কি করবে? তো যখন একবার গা পুড়ে যাচ্ছে, তখন গাছপালা লাগিয়ে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। তো এইবার এই যে গ্যাপ পড়ে যাচ্ছে, এই গ্যাপে যদি সূর্য অন্য কারোর সাথে যুক্ত হয় বা সূর্য বিপদগামী হয়, তখন মুশকিল হবে। তার জন্য কি করলেন, 90980 9804? হ্যাঁ, কত আসেনি? আসেনি বাবা, ওটিপি আসেনি। তো তখন কি হলো, তখন যাতে সূর্য অন্য কারোর দিকে না যায়, তার জন্য নিজের মতো দেখতেই আরেকজনকে বানিয়ে নিল। নিজের মতো দেখতেই, তার নাম হচ্ছে ছায়া। যেহেতু নিজের মতো, তার নাম হচ্ছে ছায়া। তো সূর্যের সঙ্গে ছায়ার মিলন হলো, সেইখানে তিনটে সন্তান উৎপন্ন হলো। সেই তিনটের মধ্যে একটা হচ্ছে শনিদেব। আমরা শনিদেবের কথা বলি না, ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শরৈশ্চরম। তো সূর্যের গর্ভে ছায়ার উৎপত্তি। কিন্তু যেহেতু শনিদেব, যেহেতু ছায়া সূর্যের পত্নী নন, তার কারণে এই যে যার সন্তান, এ হচ্ছে গিয়ে প্রকৃত সন্তান হিসেবে ট্রিটেড হলো না, এ হলো শূদ্র হিসেবে একে ধরা হলো। তাই শনিদেবের মধ্যে কিন্তু শূদ্রত্ব রয়েছে। তারপর অনেক কাণ্ড হয়েছে, শনিদেব কি করে গ্রহ হলেন সেসবের দিকে আমরা যাব না। এরপরে হঠাৎ সূর্য একদিন দেখলো যে ছায়া, মানে যাকে সূর্য সংজ্ঞা বা সঞ্জনা হিসেবে ভাবছে,
সে প্রথম তিনটে বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করে না, যমুনা এদের সঙ্গে ভালো ব্যবহার করে না। নাইন এইট থ্রি জিরো সিক্স তুমি যে নাম্বারে বুকিং করেছো সেই নাম্বারে 98306। 9804888834 ওরা তো বুকিং করেছে। এই পাঠান, আসছে তো না। তো তখন লোকে ফোন করে বলবো, হ্যাঁ তো তখন কি হলো, তখন সূর্য সব দিকে দেখতে লাগলো কোথায় গেল আমার বউ। তো দেখতে দেখতে দেখে যে সঞ্জনা সে একটা ঘোড়ার রূপ ধারণ করে বিভিন্ন ধরনের শাকসবজি, গাছপাতা, ভেষজ উদ্ভিদকে গ্রহণ করছে। তখন সূর্য সে গেল ওখানে, কিন্তু যখন সে, তখন দেবতাদের প্রেম তো ভেরি রোমান্টিক তারা। সূর্য তখন ঘোড়ার রূপ ধারণ করে সঞ্জনার সঙ্গে গিয়ে দেখা করলো। দেখা করলো মানেই আবার সন্তান উৎপাদন, আবার তিনটে সন্তান হলো। এইখানে হচ্ছে গিয়ে উৎপন্ন হলো এই দুই অশ্লীল ওটিপি কুমার। আসলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। আর হচ্ছে কি ওরা আবার আমি জানি। তখন হচ্ছে গিয়ে আবার তিনটে সন্তান উৎপন্ন হলো, তার মধ্যে দুই অশ্বিনী কুমার আর সম্ভবত দ্বিতীয় মনু। এনিওয়ে, যে হয়েছে হয়েছে। কিন্তু এই যে দুই অশ্বিনী কুমারের যে জন্ম, এখানে কিন্তু একটা রোমান্টিকতা রয়েছে, যে অশ্বিনী কুমারদের জন্মের সময় এই ব্যাপারটা হয়েছিল যে সূর্য অশ্বরূপে ছায়ার, সরি, সঞ্জনার সঙ্গে মিলিত হয়েছিলেন। তো এইখানে এই যে একটা রোমান্টিকতা, পশুরূপ ধারণ, একটা অন্য টাইপ টাইপ অফ, কি বলবো, সেক্সুয়াল প্লেজার, এই যে জায়গা ব্যাপারটা, এইটা কিন্তু মঘা নক্ষত্র, সরি, অশ্বিনী নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে। এটা আমাদেরকে, এইরকম প্রচুর গল্প আছে, এগুলো আমাদেরকে বাস্তবায়িত করতে হবে এবং বর্তমান যুগের সঙ্গে মিলিয়ে সেগুলোকে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু সূর্যের তিনটে স্ত্রী, সরি, দুটো স্ত্রী, এবং দ্বিতীয় যে স্ত্রীটা, দ্বিতীয় যার সঙ্গে সূর্যের মিলনে শনির উৎপত্তি হয়েছে, শনি আরো দুজন, সম্ভবত একটা কোনো নদী, আর একটা হচ্ছে গিয়ে প্রথম মনু, এরকম কিছু একটা কম্বিনেশনের উৎপত্তি হয়েছিল। এই যে তাকে নিয়ে এসেছিলেন কে, সঞ্জনা। এখানে কিন্তু একটা অদ্ভুত টাইপের রিলেশনশিপ ক্রিয়েটেড হয়েছে স্বামী স্ত্রী এদের মধ্যে। এই ধরনের কমপ্লিকেটেড বা কমপ্লেক্স রিলেশনশিপ, সেটাও কিন্তু আমরা এই নক্ষত্রে পেয়ে থাকি। অর্থাৎ আমাদের অশ্বিনী নক্ষত্রে এই ধরনের রিলেশনশিপ দেখতে পাওয়া যায়। রহস্যময় কিছু ঘটনা, যেটা একজনের পরিবর্তে আরেকজনের উপস্থিতি, এবং দ্বিতীয় জন যাতে বুঝতে না পারেন তার ব্যবস্থা, ছদ্মবেশ, এই সমস্ত বিষয় কিন্তু অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে। তো যাই হোক, আমাদের নক্ষত্র নিয়ে পড়াশুনো আজকে আর হবে না, এটাকে আমরা নেক্সট ক্লাসে নিয়ে যাব। এবার আমি একটা ঘটনা বলি, একটা মজার ঘটনা। একজন সাধক ব্যক্তি, তার সঙ্গে আমার সঙ্গে বেশ কিছু বাকবিতণ্ডা হয়েছে। এবার এই বাকবিতণ্ডাতে বক্তব্য হচ্ছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিজম, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। এবং বিষয়টা হচ্ছে, একজন নাস্তিক ব্যক্তি, তিনি কি আধ্যাত্মিক চেতনাযুক্ত হতে পারেন? যিনি ঈশ্বরের অস্তিত্ব মানেন না, তিনি কি আধ্যাত্মিক চেতনার অধিকারী হতে পারেন? এই সম্পর্কে আপনাদের মতামত কিছু বলবেন, দু একজন? স্যার আমার মনে হয় পারেন। হুম। আর হ্যালো কেউ কিছু? হ্যালো হুম। হ্যাঁ স্যার অবশ্যই পারেন, তার কর্মের স্যার। মধ্যে দিয়ে তিনি পারেন সেটা করতে। রাজীব বাবু বলুন।
তো আমি তো ম্যাডামদের উল্টোটাই বলবো, যিনি ঈশ্বরকে মানেনই না, হুম। তিনি আত্মিক সম্পর্ক দিয়ে কিভাবে এগোবেন? উনি তো মানে প্রাকৃতিক। আমি তো উল্টোই বলবো স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলুন। না স্যার, এটা আমি নয়। একটু বলবো। না, একটু পরে। সুদেষ্টা ম্যাডাম বলুন। হ্যাঁ, আধ্যাত্মিকতা হলো সম্পূর্ণটাই আমাদের আত্মচেতনার বিষয়। আর ধর্মটা এই ঈশ্বর মানা বা না মানাটা ধর্মের দিক। অনেক ব্যক্তি আছে যারা আধ্যাত্মিক অথচ ধর্মকে নিয়ে এত মাথা ব্যথা নেই। হতে পারে আধ্যাত্মিকতা আর ধর্ম ধর্ম এক জিনিস নয়। আচ্ছা, রাহুল বাবু কিছু বলছিলেন, আরেকজন কিছু বলছিলেন, চুপ করিয়ে দিলাম আমি। আমি জানি না কে বলছিলেন, একটু বলুন। দাদা আমি বলছি দাদা। হ্যাঁ, বলুন। দাদা আমি বলছি কি হ্যাঁ আমি তো কিছুদিন রাজনীতি করেছিলাম। রাজনীতি বলতে সমাজতান্ত্রিক রাজনীতি করেছিলাম। যারা মার্কস মতবাদটা তারা যারা ফলো করে, লেনিন মতবাদ, তারা দেখলাম ম্যাক্সিমাম তারা নাস্তিক হয়। ইভেন তাদের মানে নাস্তিকতাটা এত বেশি পরিমাণে তারা কোনো মানে সৃষ্টিকর্তাকে তারা বিলিভ করতে চায় না। তো আমার সেই দৃষ্টিকোণ থেকে হয়তো বা তারা শেষ বয়সে এমন একটা সময় আসে বা তাদের দশা বা তাদের কোনো কিছুর মাধ্যমে তারা ওই ওই সময়টায় হয়তো বা তারা ফিরে আসেন আস্তিকতার দিকে, বা ভগবানের একটা সময় বিশ্বাস করেন হয়তো বা। না, এটা আমার কাছে মনে হয়। এটা এই এটা আমাদের আমার এটা কাছে আমাদের মনে হয়। কোনো ইয়ে নয়, মানে আমাদের চর্চার বিষয় নয়। ব্যাপারটা হচ্ছে একজন ব্যক্তি, তিনি ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন না। তিনি, তার কাছে ধর্ম টর্ম অত ইম্পর্টেন্ট নয়। তিনি আহ কি স্পিরিচুয়াল হতে পারেন? পারেন। এইটা হচ্ছে কি আমাদের প্রশ্ন। তো যার সঙ্গে আমাদের তর্ক বিতর্ক লেগেছিল, তিনি আর কি বললেন যে যিনি ঈশ্বরের অস্তিত্ব মানেন না, যিনি ভগবানকে বিশ্বাস করেন না, তিনি কি করে আধ্যাত্মিক হতে পারেন? তার মধ্যে কি করে স্পিরিচুয়ালিজম মানে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে পারে? কোনোদিনই পারে না। তিনি আর কি বলছেন যেটা, সেটা হচ্ছে কোনোদিনই পারে না। এবং আধ্যাত্মিক চেতনা, সেইটা যদি আনতে হয়, তাহলে হচ্ছে গিয়ে তাকে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস পূর্ণ মাত্রায় আনতে হবে। নিজেকে রিলিজ করতে হবে, নিজেকে ঈশ্বরের চরণাশ্রিত দাস হিসেবে ভাবতে হবে। এবং তখনই তিনি একমাত্র আধ্যাত্মিক চেতনার পথে এগোতে পারবেন। তাছাড়া কোনোভাবেই আধ্যাত্মিকতার বোধ এটা তার মধ্যে আসবে না। তাকে হচ্ছে গিয়ে মানতে হবে যে আমি আমার দ্বারা পরিচালিত নই, আমার আরেকজন সুপার বস আছে, সেই বসের নির্দেশে আমি চলি এবং তার নির্দেশটাই হচ্ছে আলটিমেট। এইটা যদি তিনি মানেন, তাহলেই একমাত্র তিনি আধ্যাত্মিকতার মার্গে এগোতে পারবেন। এবং আরেকটা বিষয় তিনি বলেছেন যে আধ্যাত্মিকতার মার্গে এগোবার জন্য দরকার গুরু। গুরু ছাড়া কিন্তু আধ্যাত্মিকতার পথে এগোনো যাবে না। এবং সেখানে তিনি উদাহরণ দিয়েছেন, সেটা বিবেকানন্দ, রামকৃষ্ণ, প্রত্যেকটা মানুষের, যাদেরকে আমরা দেখি, তাদের হচ্ছে গিয়ে গুরু ছিলেন। এবং বেশ কিছু মানুষ, তারা ঈশ্বরের কাছ থেকেও গুরু বিদ্যা বা গুরু জ্ঞান প্রাপ্ত হয়েছেন। যেমন বিভিন্ন ঋষি মহারিষিরা, যেমন নারদ, যেমন হচ্ছে গিয়ে বিশ্বামিত্র মুনি বা অগস্ত্য মুনি, এরা সরাসরি যেন ঈশ্বরের কাছ থেকেই, তারা সরাসরি তাদের সঙ্গে, দেবতাদের সঙ্গে যোগাযোগ ছিল, এরকম একটা ব্যাপার। তো এইরকম এই সমস্ত হচ্ছে গিয়ে ডিসকাশন আর কি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আর কি ওনাকে বেশ চাপিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে স্পিরিচুয়ালিজমের পার্টটায়। গুরু ব্যাপারটাতে আমি অত ইয়ে করিনি। তো কারণ আমি আর কি একটা জিনিস ফিল করেছি, আমরা মানি বা না মানি, কেউ না কেউ আমাদের গুরু হয়েই যান। তো সেইটা হতে পারে আমি কারোর কারোর হাত ধরে কিছু শিখেছি, হতে পারে তিনি আমার মা, হতে পারে তিনি আমার প্রকৃতি, আমার বাবা, আমার টিচার, এনি ওয়ান, যে কেউ হতে পারেন। তো তাই জন্য আমাদের এগোনোর পথে একজন না একজন গুরু দরকার। এবং কেউ আমাদের আইডিয়ালিজমের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করান বা আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান। স্যার আপনাকে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটু পরে করি, বলি। আচ্ছা, আপনি প্রশ্নটা করে না, নিন। এই বিষয়ের উপরে মানে আপনি ঠিক কি মনে করেন যে হ্যাঁ, সেটা আধ্যাত্মিকতা আর বলি। ধর্মকে? এখন সেটা বলবো
ভদ্রলোক আচ্ছা, আর কি পরাস্ত হয়েছে যুক্তির কাছে। তো তখন হচ্ছে গিয়ে, তো আমার সঙ্গে আর কি যেটা ছোট তর্ক হলো, তো তিনি তর্কে জিততে পারেননি, কিন্তু তিনি মানে নিজেকে যে হেরে গিয়েছেন সেটাও মনে করেননি, আমিও সেটা চাই। তো আমি আর কি বললাম যে হোয়াট ইজ স্পিরিচুয়ালিজম, মানে স্পিরিচুয়ালিজম আধ্যাত্মবোধটা কি। ধরুন একজন মানুষ ঈশ্বরকে বিশ্বাস করেন বা তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না, বা তিনি কিছু করুন বা না করুন, তার একটা বডি আছে, তার একটা দেহ আছে, তার মধ্যে একটা সোল আছে, আত্মা আছে। পজিটিভ হোক, নেগেটিভ হোক, ভালো হোক, খারাপ হোক, যা খুশি তার চিন্তা হোক, তার মধ্যে একটা আত্মা আছে। তাহলে এই যে আত্মার অস্তিত্ব তার মধ্যে রয়েছে, আত্মা কি সেন্সেশন, অনুভূতি, তার মধ্যে প্রাণ আছে। তো এই যে প্রাণের অস্তিত্ব, তার ফিলিংস, তার চেতনা, এগুলো তার মধ্যে আছে। ফলে তার মধ্যে হচ্ছে গিয়ে যেটাকে আমরা স্পিরিট বলে থাকি, অনুভূতি হোক, চেতনা হোক, অবচেতন মন হোক, যাই হোক না কেন, তার মধ্যে একটা মন আছে। তিনি ফিল করেন, তিনি অনুভব করেন। এরপরে তিনি হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিক কিনা, আধ্যাত্মিকতার মূল বিষয় হচ্ছে দ্য পিওরেস্ট পার্ট অফ আওয়ার বডি মাইন্ড, সেটাকে রিয়ালাইজ করার চেষ্টা করা। একজন মানুষ, তিনি আলটিমেটলি প্রচন্ড সৎ, তিনি ভীষণ ভীষণ রকমের অনেস্ট, তো তার মধ্যে তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না, কিন্তু তিনি সারা জীবনে একটাও মিথ্যে কথা বলেন। তো এই যে তিনি মিথ্যে কথা বললেন না, একজন মানুষ তিনি ঈশ্বরের উপরে বিশ্বাসী নন, কিন্তু সারা জীবন আশেপাশের পাড়াশুদ্ধ কুকুরকে খাইয়ে গেছেন। এই যে তার নেচারকে হিল করার চেষ্টা, প্রকৃতিকে সাপোর্ট করার একটা চেষ্টা, এই যে চেষ্টাটাই হচ্ছে স্পিরিচুয়ালিজম। একজন আরেকজনকে ফিল করা, তার জন্য আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি বা বিশ্বাস করি না, আমি কন্টিনিউয়াসলি আমার আত্মাকে, আমার মধ্যে যে সোল পার্টটা রয়েছে, তাকে মোটিভেট করবার চেষ্টা করে যাচ্ছি। আমি কখনোই মিথ্যে কথা বলছি না। তার মানে কি, আমার মধ্যে আত্মশক্তিকে জাগ্রত করবার চেষ্টা করে যাচ্ছি, ইচ্ছায় নয়, আমার এথিক্স এটা। আমি চাইছি না আমার আত্মশক্তি জাগ্রত হোক, কিন্তু অটোমেটিক্যালি জাগ্রত হচ্ছে। কারণ আমি হচ্ছে কি, আমার এথিক্স এর জন্য আমি কখনো মিথ্যে কথা বলবো না, আমি কাউকে হার্ট করব না। এই যে থট, এই যে থট, এই থটটাই হচ্ছে আধ্যাত্মিকতার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। ওর যে সোল, সেটা হচ্ছে ক্রমাগত পিউরিটি পাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা পার্ট। আর একটা হচ্ছে নিজের আত্মার যত্ন করা, সেটা হচ্ছে আলাদা আরেকটা পার্ট। কন্টিনিউয়াসলি নিজেকে ডেভেলপ করবার চেষ্টা, নিজের বডি অ্যান্ড মাইন্ডকে ডেভেলপ করবার চেষ্টা, সেটাই হচ্ছে স্পিরিচুয়ালিজম। একজন মানুষ তিনি যোগা প্র্যাকটিস করেন, যোগা প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে তিনি প্রাণায়াম করেন, তিনি ইরা, পিঙ্গলা, সুষুম্না এগুলোকে জাগ্রত করবার চেষ্টা করেন, কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। তার মতে ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছে, সেই ঈশ্বরকে আমি মানি না যে ঈশ্বর বাইরে রয়েছে। তো এই যে মানুষটা, তিনি ভগবানের অস্তিত্ব বা ঈশ্বর বা কোনো একটা কিছু চালিকা শক্তি, তার প্রয়োজনীয়তা অনুভব করেন না, কিন্তু তিনি যোগার মাধ্যমে নিজের বডিকে ফিট রাখার চেষ্টা করেন। এই যে বডিকে ফিট রাখা, বডিকে ফিট রাখার জন্য যে কমান্ডিং পাওয়ার, অর্থাৎ আমি যে চাইছি আমার বডিটা ফিট থাকুক, এই বডিকে ফিট রাখার জন্য যে সাম পশ্চার্স, এবং তার সঙ্গে সঙ্গে মাইন্ড দিয়ে নিজের দেহটাকে সুস্থ রাখার চেষ্টা, এইটাই হচ্ছে স্পিরিচুয়ালিজম। দেহ যদি মন্দির হয়, আত্মা যদি তার মধ্যে অধিষ্ঠিত দেবতা হয়, এবং মন যদি তার পরিচারক হয়, তাহলে সেই ক্ষেত্রে দেহ, মন, আত্মা এদের যত্ন করাটাও ওয়ান কাইন্ড অফ স্পিরিচুয়ালিজম। তার জন্য মানুষটাকে, ভগবানকে মানতে হবে, কিংবা হচ্ছে গিয়ে সবসময় দেবতা আছেন, ঈশ্বর আছেন, এইটা মেনে নিতে হবে, এর কোনো যুক্তি নেই। তো ভদ্রলোক হচ্ছে গিয়ে কি বলবেন, একটু বেশ কনফিউশনে পড়লেন। আমিও কনফিউজড হয়ে গেলাম, যে আমিও যেগুলো বললাম এগুলো হচ্ছে গিয়ে আগে থেকে তৈরি করা জিনিস নয়, হঠাৎ করেই বলে ফেলেছি। হ্যাঁ, একটা বাড়ি দেখতে গিয়ে একজনের সঙ্গে পরিচয়, সেখান থেকে আরেকজনের সঙ্গে আলাপ। সেই ভদ্রলোক হচ্ছে আধ্যাত্মিক চেতনাযুক্ত ভদ্রলোক, এবং প্রচুর নলেজ আছে।
সত্যিই নলেজ আছে, বিভিন্ন পুরাণ বা বিভিন্ন রকম সংস্কৃত ওয়ার্ডস এগুলো তিনি খুব ভালো জানেন। তো তার সঙ্গে তো রীতিমতো তর্ক বিতর্ক হলো একচোট। এবার তিনি লজিকের সঙ্গে কিছুটা আর কি, লজিক, ডেলিভারি, স্পিচের পাওয়ার, মানে কথা বলছি তার মধ্যে ওয়ার্ডের স্ট্রেংথ, এইসবের কারণে আস্তে আস্তে তিনি আহ, গুটিয়ে গেলেন। গুটিয়ে আর কি একটু ঠান্ডা হলেন, তিনি আর কিছু বললেন না, মেনে নিলেন আমার সামনে। পরে যাই ভাবুন না কেন, তো বিষয়টাকে তিনি মেনে নিলেন। তো ঘটনাটা হচ্ছে একজন মানুষ তিনি অটোমেটিক্যালি স্পিরিচুয়াল হয়ে যাবেন যদি তিনি কিছু সিস্টেম কন্টিনিউয়াসলি ফলো করেন। যে কোনো আধ্যাত্মিক চেতনা প্রাপ্তির জন্য কিছু সিস্টেম আমাদেরকে বলে দেওয়া হয় যে এই সিস্টেমে ধ্যান করতে হবে, এই সিস্টেমে নিজেকে কনসেন্ট্রেট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মানতে হবে। যে আমি রেগুলার ভেজ খাবো, সাত্ত্বিক জীবনযাপন করব। তো এই সিস্টেমগুলো মানতে যদি কেউ থাকেন, কেউ তো ঈশ্বরের অস্তিত্ব মানুন বা না মানুন, তিনি তো ঈশ্বরের অস্তিত্বের মধ্যেই থাকবেন। তার শরীরের মধ্যে আত্মা উপস্থিত, তিনি মানুন বা না মানুন তাতে কারোর কিছু আসে যায় না, এই সিস্টেমের মধ্যে তিনি আছেন। তো এই সিস্টেম কখনোই তাকে বার করতে পারবে না। তো এইবার এইবার যখন তিনি কয়েকটা প্রপার ওয়ে, কয়েকটা প্রপার নিয়ম মানতে শুরু করলেন, কিছু অনুশাসনের মধ্যে তিনি নিজেকে রাখতে শুরু করলেন, সাত্ত্বিক জীবনযাপন শুরু করতে শুরু করলেন, তার মাইন্ড অটোমেটিক্যালি স্পিরিচুয়ালিজমের দিকে ঘুরতে শুরু করবে। তিনি পাপ কাজ, যেগুলোকে আমরা পাপ হিসেবে ভাবি, তিনি সেগুলো করছেন না। চাকরি করছেন, ঘুষ নিচ্ছেন না। তিনি লাইট মিউজিক শুনতে পছন্দ করছেন, প্রতিদিন যোগা প্র্যাকটিস করছেন। এই করতে 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 তার মধ্যে যে আত্মশক্তি তৈরি হবে, সেটাই হচ্ছে গিয়ে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। তার যে জীবন দর্শন তৈরি হবে, তার যে চিন্তা ভাবনা, সেটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি স্পিরিচুয়ালিজমের দিকে তাকে নিয়ে যাবে। তো এইটাই আমার আর কি মনে হয় পার্সোনালি। জিনিয়াস স্যার, আপনি সত্যি জিনিয়াস, অসাধারণ। থ্যাংক ইউ, মিষ্টি খাইয়ে দেবো। আচ্ছা, আমরা এবার, আমরা খাইয়ে দেবো স্যার আপনাকে। তো আমরা হচ্ছে গিয়ে আজকে আর বেশি সময় নষ্ট করব। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, প্লিজ হ্যাঁ বলুন। বলবো? বলছি স্যার, ওই যে গ্রহের উচ্চস্থান নিচস্থান আমরা যেটা পড়ছি, আমি একটা জায়গায় দেখলাম যে বলছে মকরের উচ্চস্থান হচ্ছে, মানে মঙ্গলের উচ্চস্থান হচ্ছে মকর, হুম, কিন্তু মকর তো শনির মানে শনি হচ্ছে গ্রহাধিপতি, তাহলে মঙ্গল আর শনি তো শত্রু, তাহলে কি করে উচ্চস্থান হচ্ছে? এ হোক না, তাতে কি হলো গেল। ওই কোনো অসুবিধা জায়গাটা, হয় না মানে? যেমন শনি মঙ্গলের ঘরে নিচস্থ হয়, হ্যাঁ, রবি মঙ্গলের ঘরে উচ্চস্থ হয়, চন্দ্র হচ্ছে গিয়ে শুক্রের ঘরে উচ্চস্থ হয়, মঙ্গলের ঘরে নিচস্থ হয়। তো হ্যাঁ তো, এই কিছু লজিক আছে, আমি ওগুলো করাবো। হুম, হ্যাঁ মানে ওটাই, মানে লজিকটা না বুঝলে মুখস্থ করে রাখাটা মুশকিল। এটা একদম সোজা। মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে খুব মুভিং। তো মুভিং মানে হচ্ছে চর, ডায়নামিক। তো ডায়নামিক পৃথ্বীতত্ত্বের রাশিতে মঙ্গল তুঙ্গ হচ্ছে, এই সিম্পল লজিক, কোনো জটিলতা নেই। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, জটিলতা আছে সেটা আমি আজকে বললাম না। এর সঙ্গে একটু সাবলর্ড থিওরি আছে, আমি ওটা করিয়ে দেবো। স্যার আপনি পালিয়ে যাবেন না, আপনি একটু বলে দেবেন। হ্যাঁ, আমি বলে দেবো। আর প্রত্যেকটা হ্যাঁ বলবো, কিন্তু একটা স্টেজে তো একটা একটা জিনিস জানতে হবে। তার আগে প্রশ্ন হ্যাঁ। করলে না আপনাদের গুলিয়ে যাবে। যেমন ধরুন ভাব, এখনো বুঝতে পারছেন না, কিন্তু এতদিন ভাবটা পুরো গুলিয়ে যাওয়া উচিত, মানে গিলে ফেলা উচিত ছিল। না ভাবটা স্যার বুঝতে পারছি, কিন্তু ভাবের মানে ধরুন দ্বিতীয় ভাবে গিয়ে কোন কোন জিনিসগুলো প্রেডিক্ট হচ্ছে সেটা ডিটেল আমি কোনো বইতে ওরকম ভাবে পাচ্ছি না স্যার, না যে সেটা একদম মানে হয়তো 5টা পাচ্ছি কি 10টা পাচ্ছি, আপনি বললেন 25টা আছে 30টা আছে, সবগুলো এরকম ভাবে সাজিয়ে কোথাও পাচ্ছি না স্যার। আমি দিয়ে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকবেন। শুভরাত্রি স্যার, আপনিও স্যার খুব ভালো থাকুন। স্যার শুভরাত্রি। হ্যাঁ